হ্যালো, কথা শোনা যায় আমার? হুম, জি ভাইয়া যাই। আচ্ছা, একটু ওয়েট। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা 40-এ পরেই স্টার্ট করব, কারণ হচ্ছে নামাজ পড়ে আসতে আসতেই আপনার 35 হয়ে যায় আর কি, নামাজ শেষ হতে হতে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওকে, ওপি নিয়ে তো আপনাদের অনেক স্ট্রাগল দেখলাম কালকে। আপনারা কি টুকটাক দেখছেন বাসায়? খুব বেশি দেখার সুযোগ হয় নাই। ইনশাল্লাহ আজকে ক্লাস হলে একবারে দুটা নিয়ে এই উইকে যতটুকু কমপ্লিট করে পারা যায়। আচ্ছা, এটা নিয়ে অত প্যারা খাওয়ারও কিছু নাই। আপনারা যখন জ্যাঙ্গোতে যাবেন, মডেল নিয়ে যখন কাজ করবেন, তখন এত কিছু লাগবে না আর কি। বাট আপনার এগুলো হচ্ছে একদম বেসিক, আপনার কম্পিউটার সায়েন্সের এগুলো একদম বেসিক, এবং ইন্টারভিউতে আসে আর কি এগুলো দিয়ে কোয়েশন, সেগুলো জানা দরকার আর কি। বাট রিয়েল লাইফ সিনারিওতে আসলে আমার মনে হয় না একদম খুব বেশি লাগে এগুলো আর কি। যদি না আপনারা সম্পূর্ণ সিস্টেম নিজেরা বিল্ড করেন, যেমন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই। আচ্ছা, কয়জন আছে? 10 জন। আর একটু ওয়েট করি, দেখি ঢুকে কিনা। তো ম্যাক্সিমাম জিনিস আগের দিন দেখানো হয়ে গেছে, আজকে অল্প কিছু আছে, ওগুলো দেখায় এবার কিছু প্রবলেম সলভিং বা ভাইয়া, আপনাদের কোনো। একটা প্রবলেম ছিল কালকে। হুম হুম। ওই কালকে আমি শেষ করতে পারিনি, আমার ল্যাপটপের চার্জ ছিল না, আমি চার্জারটাও রেখে চলে আসছিলাম। প্রবলেম নাই, আপনি রেকর্ডিং দেখে নিন। না, ওটা আমার তো দেখি নেবো, কিন্তু আমার অ্যাটেন্ডেন্স কি কালকে আচ্ছা, দিয়ে দেবেন? অ্যাটেন্ডেন্স যখন আমি নিব তখন জানাই আমাকে। জি জি, ধন্যবাদ। ওকে। অবশ্য যারা সিএসসি নিয়ে পড়ছেন তাদের মনে হয় ওপি সম্পর্কে একটু হলেও ধারণা আছে। যারা নন আইটি তাদের একটু প্যারা লাগতে পারে প্রথম দিকে। আমার সাবজেক্ট তো ম্যাথমেটিক্স ভাই, আমার তো মানে এই জিনিসগুলা হুম হুম। আমাদের নাই। কিছু কিছু বিষয় মানে কিছু কিছু বিষয় আমাদের ম্যাথমেটিক্সে বিভিন্ন ইসে টপিকসে আছে, কিন্তু আমাদের তো কখনো প্র্যাকটিক্যালি বা ল্যাবে করার সুযোগ হয় নাই। আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের প্রবলেম টিচার। নাই ভাইয়া, আমার পাশে যে বসে আমার ইমিডিয়েট সিনিয়র আর কি, সেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে পড়ছিল। তো জিনিসটা হচ্ছে আসলে পসিবল, হ্যাঁ, ইম্পসিবল কিছুই একটু না। করলে পসিবল, কিন্তু কই পসিবল হওয়া পর্যন্ত ধৈর্য ধরাটাই সব থেকে বড় কষ্ট। এক হচ্ছে ধৈর্য, আর হচ্ছে আপনাদের যারা আইটির বাইরে আছে তাদের হচ্ছে একটু এক্সট্রা স্টেপ যেতে হবে। এক্সট্রা স্টেপ বলতে একটু রেফারেন্স লাগে। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন যে যতই কোম্পানি বলুক আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখি না, মনে করেন কয়েকটা সিভি আছে, এর মধ্যে 5টা সিভি আছে, 5টার ভিতরে 4টা হচ্ছে আইটির, হ্যাঁ আইটি নিয়ে পড়ালেখা করছে, একজন ফিজিক্সে বা একজন ম্যাথে পড়ালেখা করছে। তখন করে কি ওরা কিন্তু ওই যে আমাদের ইনিশিয়াল একটা স্ক্রিনিং হয় সিভিতে, সিভি দেখে ক্যান্ডিডেট যে কল করে ওই সময় একটা ইনিশিয়াল স্ক্রিনিং হয়, তখন করে কি ওই ক্যান্ডিডেট ফালাই দেয় আর কি সিভি। হ্যাঁ, সো ওইটাই হচ্ছে বড় সমস্যা। এটা রোধ করার জন্য হচ্ছে রেফারেন্স লাগে। রেফারেন্সটা দিলে হচ্ছে আপনার তখন আর সিবি স্ক্রিনিং পার্টটা হয় না, তখন তাকে ডাইরেক্ট রেকর্ড করে। আচ্ছা ঠিক আছে, তখন হচ্ছে ডাইরেক্ট আপনার ইসে ডাকে, ইন্টারভিউতে ডাকে। আর ইন্টারভিউতে যাওয়ার পর যার যারটা তার মারি আর কি। আর ইন্টারভিউর জিনিসটা হচ্ছে, আচ্ছা আমাদের ক্লাসে বেশি আজকে টপিক নাই, তো আমি একটু এক্সট্রা কথাবার্তাও বলবো। এক্সট্রা ঠিক বলতে আছে। এগুলো দরকারি আর কি, যেহেতু আপনাদের সবারই কিছু না কিছু টার্গেট আছে এখানে। অনেকে ফ্রিল্যান্সিং করবেন, অনেকে জব করবেন।
ফ্রিল্যান্সিং জিনিসটা সম্পর্কে আমি তেমন একটা ধারণা দিতে পারবো না, কারণ আমি নিজে ফ্রিল্যান্সার না। বাট আপনার এই স্কিলস পেয়ারের কিছু ভাই আছে, তারা হচ্ছে ফ্রিল্যান্সার, তারা আপনাদের এক্সট্রা ক্লাস নিবে আমি যতদূর জানি। সো ফ্রিল্যান্সিং ব্যাপারটা আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন। বাট কেউ যদি জবের জন্য ট্রাই করেন, ওই ক্ষেত্রে আমি হচ্ছে সাজেশন দিতে পারবো যে কীভাবে কী আগালে ভালো হয়। আর আপনারা হচ্ছে কোর্সের বাহিরেও অনেক ফ্রি সার্টিফিকেশন আছে পাইথনের উপরে আপনার, তারপর মানে ফ্রি কিছু সার্টিফিকেট আছে। সার্টিফিকেট একটু বেশি বেশি নিয়ে লিঙ্কডইনে অ্যাড করবেন, তো হচ্ছে প্রোফাইল ভারী হবে। ব্যাপারটা হচ্ছে আপনার ফার্স্ট কম্পিটিশন কিন্তু আইটির ছেলে মেয়েদের সাথে, ঠিক আছে? জি। দেন হচ্ছে আপনার ইন্টারভিউতে যারা যারা থাকবে তাদের সাথে। তো আমি মনে করি যেমন এই যে জ্যাঙ্গোর পিছনে আপনি যদি কোর্সের বাহিরেও আরও এক্সট্রা 2-3 মাস সময় দেন, আপনার মোটামুটি এন্ট্রি লেভেলে ঢোকার মতো স্কিল হয়ে যাবে। স্কিল হয়ে গেলে এখন যখন জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন মেইন বাধাটা হয়ে দাঁড়ায় যে এই যে আইটি বাদে যারা, ফার্স্ট হচ্ছে আইটি বাদে, তারপর হচ্ছে ইউনিভার্সিটির প্রতি বায়াসনেস আছে কিছু। এই জিনিসগুলো বললে অনেকে হয়তো বা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, বাট এই জিনিসটা আছে বাংলাদেশে, আমি দেখছি জি। ইউনিভার্সিটির প্রতি বায়াসনেস। যেমন বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট বেশি প্রেফার করে অনেক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি। তো এরা স্কিলফুল না হইলেও দেখা যায় এদের ইন্টারভিউর জন্য ডাক পাওয়া যায়। আবার অনেকে আছে যে ঠিক আছে তারা ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায় নাই, বাট তাদের স্কিল আছে। বাট আপনি যদি ইন্টারভিউর জন্যই ডাক না পান, তাহলে স্কিল দিয়ে তো আসলে হবে না, বুঝেন নাই? তো এই ক্ষেত্রে এই জন্যই আমি হচ্ছে আপনার যে লিঙ্কডইনটা খুলাইছি। লিঙ্কডইনটা খোলার কারণ হচ্ছে আপনারা দেখবেন যে অনেক স্টার্ট আপ কোম্পানি প্রথম প্রথম ক্যান্ডিডেট খুঁজে, তারা হচ্ছে তেমন একটা রিকোয়ারমেন্ট রাখে না অ্যাপ্লিকেশনে। আপনাদের মেইন টার্গেট হবে একটা জবে ঢোকা অ্যাট ফার্স্ট। আপনার যখন ওইখানে 6 মাস, 1 বছর, 1.5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আর আপনার মানে এটা ম্যাটার করবে না আপনি ন্যাশনাল থেকে পড়ছেন না এই থেকে পড়ছেন। আমার পাশে যে ভাই বসে, সে ফিজিক্সে পড়ছে ন্যাশনাল থেকে, এবং সে খুব সম্ভবত বেসিসের একটা ডিপ্লোমার সার্টিফিকেট আছে খুব সম্ভবত আইটির উপরে, 20,000 টাকা লাগে। ওই ওই আইটির একটা সার্টিফিকেট নিছে, প্লাস টুকটাক কোর্সেস কইরা সে হচ্ছে ইন্টার্ন হিসেবে ঢুকছিল একটা কোম্পানিতে। ওই কোম্পানিতে সে প্রায় 1.5 বছর থাকছে, এখন আমাদের এই কোম্পানিতে ঢুকছে। সো এরপর আইডিপি হচ্ছে একটা সংস্থা অনেক বড়, ওরা হচ্ছে ট্রেনিং প্রদান করে আইটির উপরে। তো তাকে ওইখানে ট্রেনার হিসেবেও নিছে। তো ভাইয়ের ইনকাম মোটামুটি এখন লাখের উপরে বলতে গেলে। এটা আমার পাশেই বসে, তার কাছ থেকে আমি শুনি জিনিসগুলো। তো এইটাই পসিবল ভাই, এটা আসলে ইম্পসিবল না। হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই কিছু বলবেন? ভাই আইডিবিতে যে ট্রেনিং এর কথা বললেন ওইটাতে ট্রেনিং করলে নাকি জব রিপ্লেসমেন্টে হচ্ছে ভালো প্রিফার করে বা অন্যান্য জায়গায় সিভি ড্রপে সুবিধা আইডিপি হয় যেমন ট্রেনিংটা খুবই ভালো আমি বলি। ওইটার কারিকুলাম তো ওই ভাই বানাইছে আমার পাশে যে বসে, পারভেজ নাম ভাইয়ের। কেউ যদি আইডিবিতে যান, পারভেজ নামে যদি কাউকে দেখেন, সে হচ্ছে আমার কলিগ আর কি, আমার পাশে বসে। সো পারভেজ ভাইর, ওনারা হচ্ছে পাইথন শেখায় না, ওনাদের কোর্সটা হচ্ছে স্প্রিং বুট, জাভা আর ফ্লাটার। এটা হচ্ছে 9 মাসের একটা দীর্ঘ কোর্স। আপনার হচ্ছে টাকা নেবে না, টাকা আরও দিবে। আপনি যদি কোর্স কমপ্লিট করতে পারেন, আপনার একটা ভাতা দেয়। তো আইডিপির জিনিসটা হচ্ছে অনেক এক্সটেন্সিভ কোর্স। এক্সটেন্সিভ বলতে এটা একটা আপনার একটা ডিপ্লোমা ডিগ্রির মতো বলতে গেলে। আর যেমন পারভেজ ভাই আমাকে বলছে যে আইডিপির ওনাদের যে সব ভালো স্টুডেন্ট থাকবে, ওইখানেও অনেককে হচ্ছে ভাই করবে, রেফার করবে। তো এই হচ্ছে জিনিস। যেমন এই কোর্সে আপনাদের মধ্যে যদি আমি দেখি অনেককে ভালো করতেছে, তখন আমিও রেফার করব না এমনটা না। বাট আমি বলতেছি জিনিসটা যে শুধু আমার রেফারের জন্যই যেন আপনারা বসে না থাকেন, আপনারা নিজেরাও চেষ্টা করতে থাকবেন। আর এর পাশাপাশি নিজের প্রোফাইলটাকে ভারী করার চেষ্টা করবেন আর কি। মানে একটা কোর্স করে আপনি একদম কিছুতে এক্সপার্ট হয়ে যাবেন, এইটা চিন্তা করবেন না কখনোই। ওই রকম মার্কেটিং আমরা করিও না, আর ওই রকম মার্কেটিং থাকলে আমি এই কোর্স নিতামও না, টু বি অনেস্ট।
যে আমরা 3 মাসেই একদম এক্সপার্ট করে ফেলবো। আপনাদের হচ্ছে আমি বেসিক বা পথটা দেখাই দিব, আপনারা যেন শুরু করতে পারেন। আইটিতে মেইন সমস্যা হচ্ছে শুরু করা। অনেকের অনেক ভয় থাকে আইটি নিয়ে, যে আমরা পারবো কিনা। যখন হাতে হাতে জিনিসগুলো করবেন তখন আপনাদের এই ভয়টা কাটা শুরু করবে। তো এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আপনারা শুরু করেন কিছু একটা। বুঝতে পারছেন? তো আচ্ছা, লাস্টের দিনের পড়া কি সবার মনে আছে, নাকি এটা রিক্যাপ করতে হবে? আহ, শুরু থেকে ভাই কোনো একটা রিক্যাপ করেন। একটু আলোচনা করে এসে তারপরে বাকি যেটুকু আছে সেটুকু করলে মনে হয় ওই সমস্যাটা সলভ হয়ে যেত, মানে ভয় থাকতো না। আচ্ছা ঠিক আছে, এইখানে আজকে যে ছিল ওপি আমি যেটা বলতেছি যে ওপি এত কিছু লাগবে না আসলে আপনারা যখন সফটওয়্যার বিল্ড করবেন, কিন্তু ইন্টারভিউর জন্য লাগবে, এবং এটা হচ্ছে একদম বেসিক, মানে না জানলেই না। আর অনেক কোর্সে ওপি করায়ও না, পাইথন করায়ে হচ্ছে আপনার করে শুরু করে দেয় জ্যাঙ্গো। বাট না, ওপি জানতে হবে। ইন্টারভিউতে এই যে 4টা জিনিস দিয়ে কোয়েশ্চেন আসবেই, মাস্ট: অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। আমি নিজেই পাইছি যতগুলো ইন্টারভিউ দিয়েছি এই পর্যন্ত। তো আমরা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে কথা বলছিলাম। অবজেক্টটা হচ্ছে একটা ডেটা টাইপ। আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখে আসছিলাম যে স্ট্রিং আছে, আমাদের ইন্টিজার আছে, ফ্লোট আছে। তো বিভিন্ন ধরনের ভেরিয়েবলের টাইপ আছে, যেগুলো আমাদের পাইথনে ডিফাইন করা লাগে না। আমরা জাস্ট একটা ভেরিয়েবলের নাম দেই, তারপর আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করি ও নিজে থেকে নিয়ে নেয় টাইপটা। ঠিক তেমনভাবে অবজেক্টও একটা টাইপ, কিন্তু অবজেক্টটাকে আপনারা মনে করতে পারেন একটা ক্যাপসুল। যে আমরা যে ওষুধ খাই, ক্যাপসুলের ভিতর, ক্যাপসুল যদি কোনো সময় খুলে থাকে, ভিতরে পাউডারের মতো থাকে। এখন ধরে নেন ওইখানে আমাদের অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, ঠিক আছে? তো মনে করেন এই যে এইখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম, স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা ক্যাপসুলের নাম। স্টুডেন্টের ভিতরে নাম, রোল, ডেট অফ বার্থ, জেন্ডার, এই 4টা নিয়ে, এই 4টা হচ্ছে আমাদের ডেটাগুলো নিয়ে আমরা হচ্ছে ক্যাপসুলে ভরলাম, ভরে ক্যাপসুলে আটকাই দিলাম। এটাকে বলে ডেটা বাইন্ডিং। ডেটা বাইন্ড করে আমরা এনক্যাপসুলেশন করলাম, ঠিক আছে? মানে ক্যাপসুলটাকে আটকাই দিলাম। এইটা হচ্ছে একটা কনসেপ্ট, এনক্যাপসুলেশন, বাইন্ডিং দ্য ডেটা অ্যান্ড দ্য ফাংশনস দ্যাট ম্যানিপুলেট দ্য ডেটা। তো শুধু ডেটা না, ডেটা তো আমরা এইটা বুঝাচ্ছি, আমরা কিন্তু এই যে মেথডগুলোও দেখছিলাম যে আমরা এটার ভিতরে অনেক ফাংশনও লিখতে পারি। তো ডেটার ফাংশনগুলো কি, আমরা এই স্টুডেন্ট নামের ক্লাসে এনক্যাপসুলেট করতেছি, মানে আমরা একটা ক্যাপসুলের মতো বানাই নিচ্ছি। সো স্টুডেন্ট নামের ক্যাপসুল আমরা বারবার রিইউজ করতে পারবো। এখন এটা আমি সহজভাবে বোঝানোর জন্য একটা জিনিস বলছিলাম, যে মনে করেন এই জিনিসটা হচ্ছে আমাদের রেসিপি, স্টুডেন্ট বানানোর রেসিপি। তো রেসিপিতে কী কী আছে, নাম, এজ, জেন্ডার অ্যান্ড রোল। এই একই রেসিপি দিয়ে আমরা একাধিক ডিশ বানাইলাম, এই যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4। ওকে, আর এইখানে এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার্স বা আর্গুমেন্টস বলে। আর্গুমেন্টস নাহলে প্যারামিটার্স, দুটো একটা হবে ক্লাসের ক্ষেত্রে। সো এগুলো হচ্ছে আমরা যখন পাস করি, স্টুডেন্ট 1-এ যেমন আমি স্টুডেন্ট লিখে এটা পাস করলাম, কি হলো, এই 4টা ভ্যালু এইখানে চলে আসলো। দেন এই নামটা আমাদের এই নামে অ্যাসাইন হয়ে গেল, এই এইজে অ্যাসাইন হয়ে গেল, জেন্ডারে এই জেন্ডারে অ্যাসাইন হয়ে গেল, রোল এই রোলে অ্যাসাইন হয়ে গেল। সরি। তো এই সেলফ জিনিসটা কি, সেলফটা হচ্ছে পয়েন্ট করতেছে আমাদের কোন ইনস্ট্যান্সটা। স্টুডেন্ট 1 কিন্তু একটা স্টুডেন্ট ক্লাসের ইনস্ট্যান্স, এগুলোকে বলে ইনস্ট্যান্স। আপনারা যে একটা একটা করে বানাচ্ছেন, স্টুডেন্ট রেসিপিটা দিয়ে যে আমরা ডিশগুলো বানাচ্ছি, এগুলোকে বলে এক একটা ইনস্ট্যান্স। আচ্ছা, রেকর্ডিং অন করছিলাম, করছি। এগুলোকে বলে ইনস্ট্যান্স এক একটা। তো এখন আমাদের ক্লাসে আমরা কোনো কিছু যখন অ্যাক্সেস করব, তখন আমাদের ক্লাসে কিন্তু বুঝতে হবে আমরা কোন ইনস্ট্যান্সের ডেটা চাই। আমরা স্টুডেন্ট দিয়ে প্রথম স্টুডেন্টের জন্য এই যে ডেটা দিলাম, ক্লাস কিন্তু আমাদের এই ডেটা নিয়ে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিছে, একটা অবজেক্ট ক্রিয়েট করে নিছে। হ্যাঁ, একটা অবজেক্ট ক্রিয়েট করে ও করছে কি, আমাদের মেমোরিতে রেখে দিয়েছে, মেমোরিতে একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে। তো এখানে স্টুডেন্ট 1
জিনিসটা বোঝার জন্য আমাদের ইউজার সেলফ করে কি পয়েন্ট করে, এখানে মনে করেন একটা তীর চিহ্ন এইটার দিকে পয়েন্ট করে যে এটা আমার স্টুডেন্ট 1। তাইলে সেলফ যখন দিলাম সেলফ ডট, এই যে নিচে যে আমি ডাবল আন্ডারস্কোর দিলাম, এইটা দিয়ে আমরা প্রাইভেট করে ফেললাম এই ফিল্ডটাকে। প্রাইভেট বলতে বাইরে থেকে কেউ ডাইরেক্টলি আমাদের এই ফিল্ডগুলো অ্যাক্সেস করতে পারবে না। কেউ যদি চায় যে মনে করেন আমি স্টুডেন্ট 1-এর নেমটা অ্যাক্সেস করব, ডট দিয়ে যদি কেউ দেয় নেম, ও কিন্তু পাবে না জিনিসটা। দেন আপনার যদি এরকমও দেয় নেম, ও কিন্তু ডাইরেক্টলি পাবে না। ওর কি করতে হবে, আমরা যদি চাই যে আমরা এই নেমটা ইউজারকে দেখাবো, এই জন্য আমি একটা মেথড বানাই রাখছি বা একটা ফাংশন বানাই রাখছি। যদি এরকম মেথড থাকে শুধুমাত্র তখনই আমরা এই নেমটা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা ডট দিয়ে দেখি এই যে গেট নেম আছে, এখন এটা রান দিলে আমরা জিনিসটা অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমরা যদি নেমটার জন্য এই ফাংশনটা না বানাইতাম, তাইলে কোনোভাবেই এই নেম বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারতো না। ঠিক আছে, এই জিনিসটাকে বলে আমাদের অ্যাবস্ট্রাকশন, যে আমাদের কোডটাকে আমরা হাইড করে ফেলতেছি। আমাদের বাইরের জনগণের তো জানার দরকার নেই আমরা কিভাবে কোড লিখছি, আমাদের কোডের ভিতর কি কি ফর্মুলাস আছে। যেমন কেএফসি, ম্যাকডোনাল্ডস, এদের কিন্তু নিজেদের রেসিপি আছে, বিভিন্ন আপনার খাবার যারা বানায় ওগুলো একটা রেসিপি আছে, এবং এগুলো সিক্রেট রেসিপি, এগুলো মানুষের কাছে শেয়ার করে না। ঠিক তেমনই এই রেসিপিটাও আমরা কি করলাম, অ্যাবস্ট্রাক্ট করে রাখলাম, মানে ঢেকে রাখলাম। আমরা শুধু তাদেরকে ডিশটা দিব, তারা ডিশটা উপভোগ করবে, এর বাইরে তারা কিছুই করতে পারবে না। ভিতরে যা যা করা লাগে ডিশটা বানানোর জন্য এগুলো আমরা নিজেরা করব, বাহিরের পাবলিক এগুলো জানবে না। ঠিক আছে, এখন এরকম 4টা ইনস্ট্যান্স আমরা এখানে ক্রিয়েট করলাম বা 4টা ডিশ ক্রিয়েট করলাম। সেলফ দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারতেছি কোন ইনস্ট্যান্সের ডেটা আমরা অ্যাক্সেস করব। এখন আমরা যখন আন্ডারস্কোর দিয়ে কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করলাম ক্লাসের ভিতরে, এইটা অ্যাক্সেস করার জন্য আমাদের গেটার অ্যান্ড সেটার লিখতে হয়। আপনার অন্যান্য ল্যাঙ্গুয়েজে গেটার সেটার হচ্ছে আপনার বিল্ট ইন থাকে, মানে গেটার সেটার বানানোর জন্য বিল্ট ইন কিছু মেথড থাকে, কিন্তু পাইথনে আমাদের ওগুলো কিছুই থাকে না, আমাদের নিজ থেকে বানাই নিতে হয়। এরকম মনে করেন গেট নেম, এই নাম এটা আমি নিজে লিখছি আর কি, গেট নেমে দিতে হবে জিনিসটা এরকম না, বাট এইটা হচ্ছে কনভেনশন যে আপনি এইরকম লিখলে কেউ যদি কোনো ইঞ্জিনিয়ার যদি এইখানে কাজ করতে আসে তখন সেইটা দেখলেই বুঝবে আচ্ছা এটা তো নেম নেওয়ার জন্য একটা গেটার বানাইছে, এটা নেম সেট করার জন্য একটা সেটার বানাইছে। সো গেটারের কাজ হচ্ছে আমাদের এই নেমের ভ্যালুটা শুধু পাঠিয়ে দেওয়া, সেটারের কাজ হচ্ছে নেমের ভ্যালুটা আমাদের চেঞ্জ করে ফেলা। এখন আমরা চাইলে এটার ভিতরে নিজেদের ইচ্ছা মতো যত ধরনের মেথড বা যত ধরনের ফাংশন লাগে আমরা লিখতে পারবো। অবশ্যই এটা আমাদের স্টুডেন্টের সাথে আপনার রিলেটেড থাকতে হবে, মানে আমাদের স্টুডেন্ট ক্লাসের ডেটাগুলো নিয়ে যদি আমরা কিছু করতে চাই অনলি দেন আমরা এরকম মেথড লিখে কাজ করতে পারবো। যেমন এখানে আমি একটা লজিক লিখছিলাম যে আমাদের জেন্ডার যদি মেল হয় তাহলে এজ 1 বাড়াই দিবা, আদারওয়াইজ বা জেন্ডার যদি ফিমেল হয় তাহলে এজ 1 কমাই দিবা। সো এইটা যখন আমি কল দিলাম আমার হচ্ছে এজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটা রান দিয়েও দেখছিলাম খুব সম্ভবত, যে আগে আমাদের স্টুডেন্ট 1-এর জন্য এজ ছিল 23, দেন আমরা করলাম কি এই যে ক্যালকুলেট এজ কল দিলাম, তখন কি হলো ও এইখানে গেল সেলফে গেল, সেলফ ডট জেন্ডার। এখানে সেলফ হচ্ছে কি আমাদের স্টুডেন্ট 1-এর জেন্ডার কি মেল। সো এটা যদি মেল হয়েছে ট্রু হয়েছে তার মানে এইখানে চলে গেছে সেলফ ডট এজ, তাহলে স্টুডেন্ট 1-এর এজটাকে আমরা 1 বাড়াই দেব, তাহলে আমাদের এখানে 23 আছে, এর সাথে 1 বাড়বে, তাহলে হয়ে গেছে 24। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখন মনে করেন আপনি এই যে আমরা একটা ইনস্ট্যান্স বানাইলাম, এই ইনস্ট্যান্সের কিছু কিছু আপনার গ্লোবাল ইনফরমেশন আপনি রাখতে চান। যেমন বাইরে থেকে কেউ যদি জানতে চায় আমার এইখানে কতজন স্টুডেন্টের ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, ওকে, আমার এইখানে কতজন স্টুডেন্টের ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, তাহলে আমাদের এমন একটা জিনিস লাগবে না যে দেখেন আমাদের ইনস্ট্যান্স যতবার আমরা ক্রিয়েট করি আমাদের কিন্তু সব কিছু প্রথম থেকে শুরু হয়, সব কিছু রিসেট হয়। তো আমাদের এমন কিছু একটা লাগবে যেন আমাদের রিসেট না হয়, জিনিসটা থেকে যায় এখানে। তো
তো এই কারণে আমরা হচ্ছে ক্লাস ভেরিয়েবল বানাই। এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে কনস্ট্রাক্টর, এটাকে বলে আমাদের কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কেন বলে? কনস্ট্রাক্টর বলে কারণ হচ্ছে আমরা যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করি, কনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট আর কি। এইটা হচ্ছে আমাদের মেইন রেসিপি এবং এইটাই আমাদের প্রথম কল হয়। সো কনস্ট্রাক্টরটা আমাদের প্রথম কল হয় এবং এটা কনস্ট্রাক্ট করে, মানে এটাকে বানায়, এই ইনস্ট্যান্সটাকে বানায়। তাইলে আমরা যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করি তখন শুরু হয় কিন্তু কনস্ট্রাক্টর থেকে। তখন কিন্তু ও এই লাইনে যায় না। এই লাইনে গেলে কি হইতো, আমরা প্রত্যেকবার ইনস্ট্যান্স ক্রিয়েট করলে আমাদের প্রত্যেকবার এই ভ্যারিয়েবলটাকে রিসেট হয়ে যেত, কিন্তু আমরা এটা কিন্তু চাই না। আমরা কি করতে চাই, আমাদের ইনিট মেথড যতবার কল হবে, মানে আমাদের কনস্ট্রাক্টর যতবার কল হবে, আমাদের ইনস্ট্যান্স কি ততগুলো তৈরি হয়েছে না? তাইলে আমাদের স্টুডেন্ট 1 2 3 4 চারবার কল হয়েছে, আমাদের কনস্ট্রাক্টরও চারবার কল হবে। এর সাথে আমাদের এই যে ক্লাস মেথডটাও এক এক করে বাড়বে। ক্লাস মেথডটা অ্যাক্সেস করার জন্য আমাদের এখানে সেলফ না, আমাদের এখানে একদম ক্লাসের নামটা লিখতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি এটা রান দিই, যদি আমরা রান দিই, আচ্ছা গেল কই, কনস্ট্রাক্টর গেট নেম নেম নেম, গেট স্টুডেন্ট কাউন্ট, এটা এই যে আমাদের কিন্তু এখানে 4 চলে আসছে, মানে আমাদের 4টে স্টুডেন্ট আছে এখানে। এখানে আপনি চাইলে আরও অনেক ডেটা রাখতে পারেন আপনার ইচ্ছা মতো, যে আমি স্টুডেন্টের নামগুলো রাখবো, স্টুডেন্ট নেমস, অ্যারে রাখলেন। অ্যারেতে আমি কি করলাম, পুশ করলাম ডট স্টুডেন্ট নেমস ডট অ্যাপেন্ড নেম। এখন এটা আমরা কিভাবে আনবো, আরেকটা জিনিস, ক্লাস ক্লাস ভ্যারিয়েবল নিয়ে যখন কাজ করবেন তখন আমাদের ক্লাস মেথড বানিয়ে নিতে হবে। এটাকে বলে অ্যানোটেশন, @ দিয়ে আপনি লিখবেন ক্লাস মেথড। এটা দিলে লাভ কি, আপনি এরপরে যেই মেথডটা লিখবেন বা যেই ফাংশনটা লিখবেন ওইটার ভিতরে আর সেলফ আসবে না, ওইটার ভিতরে আসবে সিএলএস মানে ক্লাস। এখন সিএলএস ডট দিলে আপনার হচ্ছে আপনার এই ক্লাসের ভিতরে যত ভেরিয়েবল আছে এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো স্টুডেন্ট নেমস, ঠিক আছে। আর এইটার আরেকটা সুবিধা হচ্ছে আপনার নতুন কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে না এই ফাংশনগুলো দেখার জন্য। এটা কেন লাগবে আমি বলি, মনে করেন অ্যাডমিনের কোনো লোক, তার তো নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করার দরকার নেই, সে শুধু জানতে চায় আমার স্টুডেন্টের কাউন্ট কত, আমার স্টুডেন্টের নামগুলো কী। সো অ্যাডমিনকে এখন স্টুডেন্ট 5 বানাইয়া দেন স্টুডেন্ট 5 ডট তারপর এই মেথড লিখে তারপর দেখবে? অবশ্যই না। তার জন্য কি করবে, সে ডাইরেক্টলি আমাদের স্টুডেন্টের আপনার ক্লাসটা কল দিবে। অ্যান্ড দেখেন এইখানে কিন্তু ক্লাস মেথডটা আমাদের চলে আসছে। এইটা যদি আমরা রান দিই, এই যে আমাদের যতগুলো নাম আছে সবগুলো রয়ে গেছে। সো ক্লাসের কাজ হচ্ছে আমাদের মেইনলি কিছু ইনফরমেশন রাখার জন্য গ্লোবালি, যেটা আমাদের রিসেট হবে না নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। আর একটা জিনিস হচ্ছে স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড হচ্ছে একটা ইউটিলিটি ফাংশন। মনে করেন আমাদের একটা ক্যালকুলেটর লাগবে, স্টুডেন্ট ক্লাস আমরা যত জায়গায় ইউজ করি ওইখানে আমাদের একটা ক্যালকুলেটর লাগবে, এবং আমরা এরকম ইনস্ট্যান্স ক্রিয়েট না করেই আমরা কাজ করতে চাই, তখন আমরা স্ট্যাটিক মেথড ইউজ করি। এটা মেইনলি হচ্ছে আপনারা যদি ক্লাস নিয়ে কাজ করেন তখন ক্লাস মেথড নিয়ে কাজ করবেন, আর যদি আমরা ক্লাস বা সেলফ দুইটার একটা নিয়েও কাজ না করি, বাট কিছু জিনিস আমরা এক্সট্রা এরকম ফাংশন আকারে রাখতে চাই স্টুডেন্ট ক্লাসের জন্য, তখন আমরা স্ট্যাটিক মেথড লিখি। এবং স্ট্যাটিক মেথডও আপনারা হচ্ছে ডাইরেক্টলি এরকম ক্লাস কল দিয়ে ডাইরেক্টলি আপনি কল দিতে পারবেন, মানে আপনার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে। এতটুকু কি সবাই বুঝছেন? এটা হচ্ছে লাস্ট ক্লাসে যা দেখাইছিলাম। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিস করলে মনে হয় ক্লিয়ার হবে। হেরিটেন্স এনক্যাপসুলেশন মরফিজম, আপনাদের মেইন সমস্যা ছিল ইনহেরিটেন্স নিয়ে, এবং ইনহেরিটেন্স জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল বলতে আমিও রিসেন্টলি জানছি যে এই জিনিসটা আসলে অনেকে প্রেফার করে না, কারণ হচ্ছে কোডের কমপ্লেক্সিটি বাইরে যায়, আরও কিছু ঝামেলা আছে, সেগুলো এখন আপনাদের না জানলেও হবে। তো ওকে,
ইনহেরিটেন্স আমরা একটু ভালোভাবে বুঝি। জি। এটা তো আমাদের বেসিক গেল। ইনহেরিটেন্স জিনিসটা কি? ইনহেরিটেন্স, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে আমরা কিন্তু আমাদের বাবা মারা গেলে, মা মারা গেলে তাদের সম্পত্তি কিন্তু আমরা পাই, ইনহেরিট করি, আমরা তাদের সম্পত্তির ভাগীদার, ঠিক আছে। জি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েও জিনিসটা অনেকটা সেম। এইখানে হচ্ছে আপনার প্যারেন্টস থাকে আর চাইল্ড থাকে। প্যারেন্টস ক্লাস হচ্ছে উপরে থাকে, মনে করেন আমি একটা ক্লাস লিখলাম, নাম হচ্ছে প্যারেন্টই লিখলাম। এখন আচ্ছা জি, দেখি ওরা কি এক্সাম্পল দেয়। গেট রোল, গেট নেম, চাইল্ড নেম, মাঝে। সো মনে করেন আমরা একটা প্যারেন্ট নামে একটা ক্লাস লিখলাম, ইনিট দিলাম, প্যারেন্ট কনস্ট্রাক্টর, আচ্ছা ঠিক আছে বুঝলাম। এইখানে মনে করেন প্যারেন্টের নাম, প্যারেন্টের এজ, জেন্ডার আছে। এখন আমাদের আরেকটা আছে চাইল্ডটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসের চাইল্ড। তাইলে আমরা যদি রিয়েল লাইফের কথা চিন্তা করি, ছেলে মেয়ে কি বাপ মায়ের সম্পত্তির ভাগীদার না? তাইলে চাইল্ড হচ্ছে আমাদের প্যারেন্টের ভিতরে যা আছে এগুলোরও ভাগীদার, মানে চাইল্ড এই জিনিসগুলো, এটার ভিতরে যা থাকবে এগুলো অ্যাক্সেস করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার ছেলে মেয়ে কিন্তু বাবা মায়ের বৈশিষ্ট্যও পায়। জিনোম সিকোয়েন্স বা জিনের মাধ্যমে যেটা বলে যে বাবা মায়ের বৈশিষ্ট্য ছেলে মেয়ের মধ্যেও থাকে। বলে না যে বাপের মতো হয়েছে ছেলে, জিনিসটা অনেকটা ওই রকম। তাইলে এখন আমি মনে করেন চাইল্ডেরও তো নাম আছে, এই যে জেন্ডার আছে, ঠিক আছে। চাইল্ডের এক্সট্রা কিছু আছে, কি আছে মনে করেন স্কুলের একটা রোল আছে। চাইল্ড হচ্ছে স্কুলে পড়ালেখা করে, তার একটা রোল আছে। এখন প্যারেন্ট আমরা রাখলাম কেন, এটা আমরা এখন বুঝি। দেখেন চাইল্ডের ভিতরে এই তিনটা জিনিস কি সেম না প্যারেন্টের? জি। মনে করেন এই তিনটা হচ্ছে প্যারেন্টের বৈশিষ্ট্য, চাইল্ডের ভিতর আছে। আমরা করব কি, এই তিনটার ভ্যালু প্যারেন্টের ভিতর রেখে দিব। ইনিশিয়ালাইজ আমরা যখন করি তখন করি কি, এক একটা এই যে সেলফ ডট নেম, সেলফ ডট এজ, সেলফ ডট জেন্ডার করি না? তো এইখানে হচ্ছে যেগুলো আমাদের সেম আছে আমাদের প্যারেন্টের, এই জিনিসগুলো আমরা প্যারেন্টের ভিতর রেখে দেব। কিভাবে রাখবো? সুপার লিখবেন, সুপার ডট ইনিট, সুপার ডট ইনিট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এবং এইখানে এই দেখেন সুপার ডট ইনিট দেওয়া মানে হয়েছে আমরা এইখানে আছি, এইখানে ঢুকছি আর কি। তো সেলফ তো আমাদের দিতে হয় না, এইখানে আমাদের দিতে হবে কি কি, নেম, এজ অ্যান্ড জেন্ডার। এখানে যদি আমি দিই নেম, এজ, জেন্ডার, দেখেন এই দেখেন ও কিন্তু এই ভ্যালুগুলো নিয়ে এইখানে রাখলো, এবং এই ভ্যালুগুলো আমাদের প্যারেন্টে চলে যাবে, ঠিক আছে। প্যারেন্টে আমরা একটা কাজ করি, ডট নেম ডট এখন দেখেন জিনিসটা কি করলাম। আপনারা এখন কোয়েশ্চেন হতে পারে, ভাই এটা করার দরকারটা কি, আমরা করতেছি কেন? আমরা হচ্ছে ডেটাটাকে আলাদা করে রাখতেছি। প্যারেন্টের ভিতরে আমাদের এই যে কমন বৈশিষ্ট্যগুলো, আমাদের চাইল্ডের কমন বৈশিষ্ট্যগুলো আমরা প্যারেন্টে রেখে দিচ্ছি, এবং চাইল্ডের যে এক্সট্রা বৈশিষ্ট্য আছে আমরা চাইল্ডে রেখে দিব। সেলফ ডট রোল ইকুয়াল টু রোল। তাহলে এটা করার লাভটা কি? মনে করেন এরকম চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4 এরকম অনেক আছে।
তো যতগুলা চাইল্ড ক্রিয়েট হবে প্রত্যেকটার জন্য আমাদের প্যারেন্টে কিন্তু ডেটা পড়বে, এবং আমরা এই ডেটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো, এই কমন ডেটা নিয়ে। আমরা গতকাল কিন্তু আদমশুমারির একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আদমশুমারি কত 5 বছর পর পর মনে হয় নেয়, 5 বছর পর পর আপনাদের ইনফরমেশন নেয়, আপনাদের ডেট অফ বার্থ কত, নাম কি, জেন্ডার কি, দেন কোন স্কুলে পড়েন, জিনিসগুলা সরকার কিন্তু ওগুলোর উপরে বিভিন্ন জরিপ করে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে, এবং ওগুলোর মাধ্যমে দেশের অবস্থা কি, জনসংখ্যার মানে কত পার্সেন্ট আপনার হচ্ছে আনএমপ্লয়েড, পভার্টি রেট কত, কত মানুষ দারিদ্র সীমার উপরে, কত মানুষ দারিদ্র সীমার নিচে। তাইলে মনে করেন প্যারেন্টটা হচ্ছে আমাদের সেই আদমশুমারি, এবং যতগুলো চাইল্ড ক্রিয়েট হবে, যত নতুন শিশু তৈরি হবে, সবার ইনফরমেশন কি, সবার কমন ইনফরমেশন কি আমাদের আদমশুমারিতে আমরা রেখে দিলাম। এবং আনকমন যেগুলো আছে, যেগুলো আমাদের আদমশুমারির দরকার নাই, যেগুলো নতুন, এগুলো আমরা আমাদের ক্লাসেই রেখে দিছি। ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলছিলাম কি, যে আমাদের বাবা মায়ের সম্পত্তির ভাগীদার কিন্তু আমরা, তাইলে আমাদের চাইল্ড কিন্তু এই সম্পত্তির ভাগীদার। ঠিক আছে। এই সম্পত্তির ভাগীদার হইলে আপনি যদি এখানে প্রিন্ট করেন বা এখানে লিখি গেট নেম সেলফ, এখন দেখেন আমাদের কিন্তু সেলফ ডট নেম দেওয়া নাই এখানে, আমাদের সেলফ ডট নেম আছে কিসে, আমাদের প্যারেন্টের ভিতরে, তো আমরা কিন্তু এই সম্পত্তির ভাগীদার। তাহলে আমরা এখানে দেখেন ডাইরেক্টলি যদি সেলফ দিই এবং ডট দিই, এখানে কিন্তু নেম চলে আসছে, আমাদের কিন্তু কনস্ট্রাক্টরে এখানে লেখা লাগে না এই যে সেলফ ডট নেম ইকুয়াল টু নেম। ঠিক আছে। ইনহেরিটেন্স জিনিসটা বুঝছেন এখন? এতটুকু বুঝছেন কিনা সবাই এটা বলেন। বাকিরা ওকে। তো জিনিসটার কনফিউশন এইখান থেকেই শুরু হয় যে ইঞ্জিনিয়াররা ইনহেরিটেন্স পছন্দ করে না কেন, এটা আমরা বলি। মনে করেন আমাদের একটু অ্যাডভান্সও না, এটা একটু বাইরের টপিক, তারপর আপনাদের দেখাই। মনে করেন আমাদের 3টা চাইল্ড আছে। এখন হঠাৎ করে কোনো রিকোয়ারমেন্ট আসলো যে আমরা প্যারেন্ট ক্লাসের নেমটা বাদ দিয়ে দেব। এখন দেখেন এইখানে তো আমরা 3টা চাইল্ড বানাইলাম, এরকম যদি 1000টা চাইল্ড থাকতো, এখানে কিন্তু একটা এরর পড়ে গেছে অলরেডি। দেখেন, কারণ আমাদের আর্গুমেন্ট আছে 2টা, আমরা আর্গুমেন্ট পাস করতেছি 3টা। তাহলে আমাদের করতে হবে কি, এইখান থেকে প্রত্যেকটা চাইল্ডে গিয়া এরকম নামটা সরাই দিতে হবে। জিনিসটা কি হ্যাসেলফুল না? যে আমাদের সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর, যে আমাদের প্যারেন্ট ক্লাসে কিছু হয়ে গেলে আমাদের চাইল্ডে সবগুলো চেঞ্জ করতে হবে। তো এই কারণে আপনার হচ্ছে ইনহেরিটেন্স ডাইরেক্টলি এইভাবে ইউজ হয় না, বাট কনসেপ্টটা আপনাদের জানা লাগে আর কি। তো ইনহেরিটেন্স এখন তো মনে হয় মোটামুটি বুঝছেন, এখন একটু ডিপে যাই। যে মনে করেন ইনহেরিটেন্সের ভিতরে আমাদের গেট নেম আছে, সেলফ ডট নেম। এখন আমরা চাইলে এখান থেকে সেলফ ডট গেট নেম কল করতে পারি। আচ্ছা একটা জিনিস দেখি, আমরা মনে করেন একটা চাইল্ড ক্রিয়েট করি, চাইল্ড 1, চাইল্ড 23 মেইন 4। ওকে, ক্রিয়েট করে চাইল্ড ডনের ভিতরে কি কি মেথড আছে আমরা দেখি। এখানে গেট নেম চলে আসছে, এই যে দেখেন। এখন আপনারা মনে করেন
এই এইটার ভিতরে এই যে প্যারেন্টের ভিতরে যত ধরনের মেথড লিখবেন, এই যত ধরনের মেথড লিখবেন, এখানে যাই লিখেন আপনারা সেলফ ডট এজ, এইসব সম্পত্তির ভাগীদার কি আমাদের চিলড্রেনগুলোও না, আমাদের চাইল্ডগুলোও না। তাইলে আমরা যদি এই চাইল্ডগুলো থেকে কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, আমরা কিন্তু চাইল্ড থেকে প্যারেন্টের মেথডগুলো ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, আমাদের চাইল্ডে আলাদা করে সেই মেথডগুলো লিখতে হবে না। সো প্যারেন্টটা নেওয়ার কারণটা কি? প্যারেন্টটা নেওয়ার কারণটা হচ্ছে আপনার যেই সব জিনিস কমন, আমাদের যেসব জিনিস আমাদের বারবার লাগতেছে, যেমন এই গেট নেম জিনিসটা আমাদের বারবার লাগতেছে, আমরা তো এরকম ডাইরেক্টলি লিখতে পারতাম, মনে করেন এই যে গেট নেম তিনটাতেই আমরা লিখতে পারতাম, কিন্তু আমাদের তো এই এক জিনিস বারবার তো করব না। প্রোগ্রামাররা হচ্ছে করে কি, রিপিট করে না, কোড কোনো সময় রিপিট করে না। সো দেখেন এই আমাদের কিন্তু কোড রিপিট হয়েছে, কোড কপি পেস্ট হয়েছে। কপি পেস্ট আমরা রাখবো না, আমরা এই তিনটে উঠাই দেবো। সো আমাদের কমন যে মেথডটা আমরা কি করলাম, আমরা প্যারেন্টে রেখে দিলাম। আমরা এখন চাইল্ড 1 বানাই, চাইল্ড 2 বানাই, ডাজেন্ট ম্যাটার, আমরা প্যারেন্টের মেথডগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তাইলে আমরা যদি ইনহেরিট করি, চাইল্ড থেকে কিছু একটা ইনহেরিট করি, আমাদের প্যারেন্ট ক্লাসের ভিতর যা আছে এগুলো তো আমরা অ্যাক্সেস করতে পারবোই, সাথে চাইল্ডের ভিতর যা আছে এগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে প্যারেন্টে আমরা রাখবো কি? প্যারেন্টে আমরা রাখবো কমন জিনিসগুলো। সো আমরা কি করতেছি, আমরা কমন ডেটাটাকে আলাদা করতেছি, সেপারেশন অফ কনসার্ন বলে এটাকে, সেপারেট করে ফেলতেছি, কমন জিনিসগুলো সেপারেট করে রেখে দিচ্ছি, এবং আমাদের এক্সট্রা যা লাগতেছে আমরা ওগুলো এইখানে রাখতেছি। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে। মনে করেন, আচ্ছা এখানে কি ওভাররাইট কাজ করে? ওভাররাইট define role is self.role okay, child 2 name 3 get name, parent constructor get name, print ঠিক আছে। একটা জিনিস দেখায়, ওভাররাইট নামে একটা জিনিস আছে। তো ওকে, দেখেন এখন মনে করেন আমাদের প্যারেন্টে কিছু মেথড লেখা আছে। আমাদের কিন্তু নর্মালি কি, এই যে গেট নেম আমাদের প্রত্যেকটা চাইল্ডই চলে আসছে, যেহেতু আমরা প্যারেন্টটাকে ইনহেরিট করছি। এখন মনে করেন এর মধ্যে একটা ফাজিল চাইল্ড আছে, তো ওর হচ্ছে গেট নেমটা আলাদা লাগবে। ও চায় ওর গেট নেমে রোল শো করবে, রোল হবে রোল। সো গেট নেমে রোল শো হবে। তখন কি করতে হবে, আমাদের প্যারেন্ট ক্লাসের এই যে এই মেথডটা ওভাররাইড করতে হবে। আপনারা তো ওভাররাইডিংয়ের নাম শুনছেন, আগে স্কুলে স্যার ম্যাডামরা বলতেন ওভাররাইডিং কম করো। ওভাররাইডিং দিয়ে কী বোঝায়, আমাদের একটা জিনিসের উপরে আমরা আরেকটা জিনিস জোরপূর্বক লিখতেছি। ওভাররাইড দিয়ে আমি বলতেছি গেট নেম নামের যে মেথডটা আছে এই প্যারেন্টে, গেট নেমটা তুমি এখানে আনো, কিন্তু এর ভিতরে যা আছে এগুলো এইটা দিয়ে রিপ্লেস করে দাও শুধুমাত্র এই ক্লাসের জন্য বা এই চাইল্ডের জন্য। তো আমরা এটা দেখেন, এটা যখন আমরা
স্ক্রিন দিছি সেম আপনার মেথড, তখন দেখেন চাইল্ড 1-এর জন্য কিন্তু আমাদের রেজাল্ট ভিন্ন আসছে, চাইল্ড 2-3-র জন্য রেজাল্ট আবার সেম আসছে। তো চাইল্ড 1-এর আমাদের রিকোয়ারমেন্ট কি ভিন্ন ছিল। তো এটা কেন লাগবে, মনে করেন আমাদের 1000 চাইল্ড আছে এরকম, কিছু কিছু চাইল্ডের রিকোয়ারমেন্ট একটু ভিন্ন হতেই পারে। তখন আমরা কী করি, ওভাররাইট করে আমাদের মেইন মেথডটাকে নিজেদের মতো ওভাররাইট করে কাজ করতে পারি। এই জিনিসটাকে বলে আমাদের পলিমরফিজম। এই যে এখানে পলিমরফিজমের একটা কনসেপ্ট আছে। সো পলিমরফিজম এই জিনিসটা কি বুঝছেন, ওভাররাইডের জিনিসটা। মনে করেন আপনার প্যারেন্টের মেথড আছে, কিছু কিছু চাইল্ডের জন্য আমরা এই মেথডটার ফাংশনালিটিস রিপ্লেস করব, তখন আমরা উপরে এই ওভাররাইড অ্যানোটেশন দিয়ে যে প্যারেন্টের যে মেথডটা আছে ওই মেথডটার নাম লিখবো ডাইরেক্ট, দেন আমাদের বাদবাকি আমাদের যেসব মডিফিকেশন লাগবে আমরা করব। তো তখন কি হবে, এই চাইল্ড কল দিলে আমাদের এইটা রান হবে না, তখন আমাদের এই ওভাররিটেন মেথডটা রান হবে। ওভাররাইড বুঝছেন সবাই? মানে ভাই আগেরটাকে রিপ্লেস করে দেবে, এই তো? হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্পেসিফিক কিছু কেস, যে আপনার এই মেথডটা একটু চেঞ্জ করতে হবে। তো ওভাররাইড করবেন, ওই যে আপনারা ইংলিশ লেখার সময় আগে স্যার ম্যাডামরা বলতো না ওভাররাইডিং করবে না। জি জি জি। ওভাররাইড জিনিসটা হচ্ছে আমরা ডাইরেক্টলি এই মেথডটাকে উপরে আমরা এটা লিখতেছি। তো এই চাইল্ডটা যখনই আমরা কল দিব তখন আমাদের এই মেথডটা আর তখন রান হবে না, তখন এইটা রান হবে। বুঝতে পারছেন? তো এই জিনিসটাকে বলা হয় পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্মস, মানে আমাদের চাইল্ড কিন্তু একই রকম, বা চাইল্ড কিন্তু একই প্যারেন্ট থেকে ইনহেরিট করতেছে, কিন্তু ওর ফর্ম কিন্তু ভিন্ন ভিন্ন, এক একটা চাইল্ডের এক এক রকম বৈশিষ্ট্য, এটাকে বলে পলিমরফিজম। যেমন এখানে আমি রোল না দিয়ে অন্য কিছু দিতে পারতাম, এই চাইল্ডের জন্য এটা সত্য। তো এক একটা চাইল্ডের এক এক রকম বৈশিষ্ট্য। আচ্ছা মাইনুল ইসলাম ভাই বলেন। একাধিক এরকম থাকে হুম তখন একই ভাবে যেতে হবে, মানে তাদের দ্বারা ভাই আবার একটু বলেন তো, প্রথমে আপনার কেটে গেছে কথা। বিষয়টা হচ্ছে যদি একাধিক জনের কথা বলা হয়, হুম এখানে তো ধরেন একজন স্টুডেন্টের আছে যারটা স্পেসিফিক ভাবে আমরা হুম আলাদা একটা ই নিয়ে আসবো। যদি এরকম একাধিক স্টুডেন্টের জন্য আনা হয় তখন কি করতে হবে? মনে তখন আপনার আপনার তো ওভাররাইড কখন লাগবে, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, হ্যাঁ, মানে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যদি একাধিক কেউ থাকে, মনে করেন তাহলে যে এখানে একাধিক জায়গায় আপনি ওভাররাইড দেবেন। যেমন এইখানে হ্যাঁ সেটা আপনি যদি একটা ওভাররাইড দেন, মানে যার 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 ক্ষেত্রে এই বিশেষ এটা থাকবে হ্যাঁ তার তার ক্ষেত্রে ওভাররাইট দিতে হবে। হ্যাঁ, ওভাররাইড দিলে হচ্ছে আপনার এই প্যারেন্টেরটা আর তখন রান হবে না, তখন আপনার আচ্ছা ক্লাসের ভিতর যেটা ওইটা রান হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর এই যে এই বিভিন্ন চাইল্ডের বিভিন্ন বৈশিষ্ট্য, এটা কি বলে পলিমরফিজম। ওরা কিন্তু একই প্যারেন্ট থেকে আসছে, কিন্তু ওদের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। একই বাপ মায়ের 3 সন্তানের কিন্তু বৈশিষ্ট্য আকাশ পাতালে তফাৎ থাকে, এটাকে বলে পলিমরফিজম। থাকে। ঠিক আছে। তো পলিমরফিজম গেল আপনাদের ইনহেরিটেন্স। আচ্ছা 4টা কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা আমরা এই 4টা কনসেপ্ট একটু রিক্যাপ করি। অ্যাবস্ট্রাকশন কি, আমরা কোডটাকে ঢেকে রাখতেছি প্রাইভেট করে করে, আমাদের বাহিরের পাবলিক জানতে পারতেছে না যে আমাদের কোডের ভিতর কি আছে, তাদের যতটুকু লাগতেছে আমরা তাদেরকে ততটুকু প্রোভাইড করতেছি। এনক্যাপসুলেশন কি, আমরা যে ডেটাগুলো নিয়ে কি করতেছি, একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট বানাচ্ছি। আমরা অনেক জিনিস একটা স্টুডেন্ট অবজেক্টের ভিতর এনক্যাপসুলেট করে রাখতেছি, এইটাকে বলে এনক্যাপসুলেশন। ইনহেরিটেন্স কি, আমাদের বাপ মায়ের সম্পত্তি আমরা নিতেছি সোজা কথায়। তো ইনহেরিটিং দ্য প্রপার্টিস অফ দ্য প্যারেন্ট ক্লাস, আমরা যেই ক্লাসকে ইনহেরিট করতেছি ওই ক্লাসের ভিতরে যা আছে সবগুলোর অ্যাক্সেস আমরা পাচ্ছি, এটাকে বলে ইনহেরিটেন্স। ঠিক আছে। পলিমরফিজম কি, মেনি ফর্মস, আমরা একই ক্লাস ইনহেরিট করেও আমাদের এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, এটাকে বলে পলিমরফিজম। ঠিক আছে। এই হচ্ছে 4টা কনসেপ্ট। ওকে, তাইলে কিছু বাদ গেছে দেখি একটু। ইনিট। আচ্ছা, তো গতকালকের এটাই আমরা যাই।
গতকালকের এক্সাম্পলটা আমরা যাই, যেটা আপনারা বোঝেন নাই, এখন আপনাদের বোঝার কথা। তো আমি চাই আপনাদের মধ্যে কেউ কয়েকজন হাত তুলেন, আমি একজনকে জিজ্ঞেস করব, সে অ্যান্সারগুলো বলুক। ভয় পাওয়ার কিছু নাই, না পারলেও সমস্যা নাই এখানে, ঠিক আছে? তো এখন তো মোটামুটি এইটা দিয়ে বুঝছেন, সো এইটাই মনে করেন আমরা পার্সনের জন্য করলাম। এখন বলেন কে কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন, বলেন। আছে কেউ আছে? স্টুডেন্ট, টিচার, পার্সন। আচ্ছা, এটা খুবই বেসিক। কি মহিন ভাই বলবেন নাকি? চেষ্টা করি, হুম হুম। মানে একটু ইসে আছি। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এখন আপনি দেখেন এইটার এইটা কি সেম না? এখন আপনি বলেন তো, এখানে মোহাম্মদ নাজমুল ইসলাম মৃধা, আপনি এইখানে বলেন যে আমাদের প্যারেন্ট ক্লাস কোনটা? ক্লাস আপনার ক্লাস করে নাম কি? টিজার টিজার হ্যাঁ, টিচার তো চাইল্ড লেভেলের টিচার। প্যারেন্ট ক্লাস হচ্ছে আমাদের পার্সন। হ্যাঁ, প্যারেন্ট ক্লাস তো পার্সন, টিচার তো চাইল্ড লেভেল। পার্সন হলো কেন? কারণ হচ্ছে এই দেখেন, টিচার, স্টুডেন্ট, বিজনেসম্যান সবাই কি পার্সনটাকে ইনহেরিট করছে। হুম। এখন আমরা যদি চাই টিচার থেকে, আমি মনে করেন টিচারের কিন্তু একটা এনআইডি নাম্বার আছে, টিচার থেকে আমি আমার এনআইডি নাম্বারটা প্রিন্ট করব। মনে করেন আমি লিখলাম, আচ্ছা এটা বন্ধ করি, গেট এনআইডি নাম্বার, ঠিক আছে? এখন এইখানে তো আমার কোনো ভ্যারিয়েবল রাখা নাই এনআইডি নাম্বারের জন্য। এখন আমি এনআইডি নাম্বারটা কিভাবে অ্যাক্সেস করতে পারি? এইখানে যে সেলফ এনআইডি দিয়ে আমার পার্সোনাল যেটা আছে ওটাতে সেলফ ডট এনআইডি এনআইডি নাম্বার, এটা। আচ্ছা ঠিক আছে, এটা কেন হইলো? কারণ হচ্ছে কি, আমরা প্যারেন্টের বৈশিষ্ট্য, প্যারেন্টের সব কিছু পাচ্ছি, ঠিক আছে? এখন মনে করেন আমি এই যে এই জিনিসটা শুধু টিচারের ক্ষেত্রে না, আমি সবার জন্যই চাই। তাহলে তখন কি ওটা আমি এগুলো কপি করে সব জায়গায় রাখবো, না কি করব? না, ওই এক জায়গা থেকেই আমরা তো এই ক্ষেত্রে একই জিনিস তো বারবার লিখবো না। হুম। তাহলে এই জিনিসটা কোথায় রাখবো আমি? এই জিনিসটা রাখবো আমি প্যারেন্টে। এগুলো প্যারেন্টের, ঠিক আছে। প্যারেন্টে রাখবো কেন? কারণ কি, আমাদের প্যারেন্ট থেকে, প্যারেন্টে সব কিছু আমাদের চাইল্ডগুলো পাচ্ছে। প্যারেন্টে যদি আমি কিছু একটা রাখি, এই সেটা জিনিসটা আমরা আমাদের সবাই পাবো। প্রত্যেকটা চাইল্ডে পাবো, ঠিক আছে? আর জয়েনিং ডেট কিন্তু আমাদের টিচারের জন্য, এটা হচ্ছে স্পেসিফিক, মানে টিচারের জন্য ইউনিক। এনরোলমেন্ট ডেট হচ্ছে স্টুডেন্টের জন্য ইউনিক। লাইসেন্স ডেট হচ্ছে বিজনেসম্যানের জন্য ইউনিক। এগুলো হচ্ছে আপনার, স্টুডেন্ট কোনো সময় লাইসেন্স ডেট পাবে না, আবার বিজনেসম্যান এনরোলমেন্ট ডেট পাবে না। টিচার কি এনরোলমেন্ট ডেট পাবে না। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা একটা সিস্টেম ডিজাইন করলাম আর কি। তো আরেকটা জিনিস আছে, আপনাদের ওপির মোটামুটি শেষ, এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। তো এইটা একটু বুঝুন এখন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আপাতত নাই বুঝছি। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? এইটা হচ্ছে, কেউ যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেন, তাহলে ইন্টারফেস নামে একটা জিনিস শুনছেন, ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা অনেকটা ইন্টারফেসের কাজ করে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমাদের কেন লাগে? এটা হচ্ছে ইম্পোর্ট এবিসি
from ABC, from ABC। আচ্ছা, মনে করেন আমার মনে করেন সরকার থেকে একটা ব্যাংক খোলার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। তো আমি একটা ক্লাস বানাইলাম ব্যাংক, এখানে আমি লিখবো এবিসি এবিসি এবিসি। আচ্ছা, এটা ইম্পোর্টটা যেন কি, এবিসি মেটা না তো, এটা হবে এবিসি অ্যাবস্ট্রাক্ট। এটা একটু দেখে আসা লাগবে। এই তো ফ্রম এবিসি, এখানে আসবে এবিসি। তো এইখানে দেখেন একটা ইনহেরিট করছে, ইনহেরিটটা করছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। এটা আপনারা অত জানার দরকার নাই, মানে এটা দিয়ে বোঝাচ্ছে আমাদের এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন আমাদের ব্যাংকে মনে করেন সরকার বলে দিছে যে আমাদের এই মেথড লাগবে। যেমন মনে করেন এখানে আমাদের লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট মেথড, দেন লিখতে হবে মনে করেন সরকার বলবে এখানে একটা উইথড্র ফাংশন থাকবে। উইথড্র দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে টাকা উঠাই সেইটা থাকবে। তো এইখানে আমরা হচ্ছে 5 দিলাম, 5 দিয়ে বোঝাচ্ছে যে আমাদের এইখানে কিছু কোড নাই, ঠিক আছে। ও এটা হচ্ছে ইগনোর করে এইখানে চলে আসবে। এরকম মনে করেন আমি অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইলাম। এখানে কোপাইলটটা অন করি, সময় বাঁচবে। তো অ্যাবস্ট্রাক্ট মেথড ডিপোজিট, অ্যাবস্ট্রাক্ট মেথড চেক ব্যালেন্স। ওকে, এখন দেখেন সরকার বলে দিছে ব্যাংক খুলতে হলে আপনাদের এই 3টা মেথড লাগবে। ব্যালেন্স চেক করার একটা মেথড, ডিপোজিট করার একটা মেথড, উইথড্র করার একটা মেথড। এই 3টা মেথড না থাকলে আমি বলবো যে আমার ব্যাংক আমি খুলতে দিব না। মানে এটা হচ্ছে রুলস বা রেগুলেশন। এখন মনে করেন আমি ব্যাংক খুলবো, মনে করেন ব্র্যাক ব্যাংক খুলবো আমি। ব্র্যাক ব্যাংক করবে কি, ব্যাংকটাকে নিয়ে আসবে, ব্যাংকটাকে ইনহেরিট করবে। এখন ও করবে কি, ওর ফার্স্টে এই 3টা মেথডই বানাই নিতে হবে নিজের জন্য। কিভাবে বানাবে, এই দেখেন 3টা মেথড আমি বানাইলাম ব্র্যাক ব্যাংকের জন্য। এখন আমি যদি বাই চান্স মনে করেন ডিপোজিটের মেথড রাখলাম না, এখন যদি আমি কল দিই তাহলে দেখেন কি হয়। মনে করেন ব্র্যাক ব্যাংক কাজ করার কথা না, এই যে ক্যান নট instantiate abstract class ব্র্যাক ব্যাংক উইদাউট অ্যান ইমপ্লিমেন্টেশন ফর অ্যাবস্ট্রাক্ট মেথড ডিপোজিট। মানে সরকার মনে করেন সরকারই বলে দিতেছে তুমি ডিপোজিট মেথড রাখো নাই, তোমাকে আমি ব্যাংক ক্রিয়েট করতে দিব না। এইটা দিয়ে আমরা আসলে করতেছি কি, এইটা দিয়ে আমরা মনে করেন আমরা একটা প্রজেক্টে 10 জন ডেভেলপার বা 10 জন ইঞ্জিনিয়ার কাজ করতেছি। হ্যাঁ, কিছু এরকম ফাংশনালিটিস আমরা বানায় রাখতেছি যে মনে করেন আমাদের প্রজেক্টে ব্যাংক নামের একটা জিনিস আছে, একটা ফিচার আছে, সেই ফিচারের ভিতরে আমার এই 3টা আপনার মেথড লাগবেই। তাইলে হবে কি, যে ডেভেলপারই আসুক না কেন তারা চাইলেই ব্যাংকের ভিতরে 3টার যে কোনো একটা মেথড বাদ দিয়ে কিছু করতে পারবে না। মানে তাদেরকে আমরা বাধ্য করতেছি একটা স্ট্রাকচার ফলো করতে। এটা লাভটা কি, কনসিস্টেন্সি থাকবে। মানে এই ব্যাংক দিয়ে আপনি যত ধরনের ব্যাংকই বানান না কেন এগুলোর মধ্যে এই মেথড 3টা থাকবেই। জিনিসটা বুঝছেন, অ্যাবস্ট্রাক্ট মেথডটা সবাই বুঝছেন?
হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ মাইনুল ভাই। আচ্ছা মাইক, আপনার মনে হয় কথা শোনা যাচ্ছে না। আস্তে কথা। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ। বলছি কি, আমরা যখন মানে এই অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজটা হচ্ছে, আমরা যখন ওই যে কোনো ওয়েবসাইটে যে কোনো ফর্ম ফিল আপ করি, বা দেখা গেছে যে হুম রেজিস্ট্রেশন করতেছি, হুম। মানে কোনো জিনিস বাদ দিয়ে গেলে দেখায় যে যে ইউ হ্যাভ টু, মানে এক অংশটা বাদ আছে, এটা ফিল আপ করতে হবে, এরকম কাজের ক্ষেত্রে কি অ্যাবস্ট্রাক্ট মেথডটা ব্যবহার করা হয়? আচ্ছা, একটা ভালো কোয়েশ্চেন করছেন। এখানে আমি বলি, আপনারা যে রেড লাইনটা দেখেন, ওই জিনিসটাকে বলে হচ্ছে ভ্যালিডেশন। জি জি। ওইটা আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এর দুই জায়গায় হ্যান্ডেল করতে হয়। ওইটার সাথে অ্যাবস্ট্রাক্ট মেথডের ডাইরেক্ট সম্পর্ক নাই, বাট অ্যাবস্ট্রাক্ট মেথডটাও এক ধরনের ভ্যালিডেশন। আচ্ছা কিভাবে? অ্যাবস্ট্রাক্ট মেথডটা আপনার ডেভেলপারের ভ্যালিডেশন। আমরা যখন আচ্ছা। ওয়েবসাইট ইউজ করি, আমরা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ। আমরা হচ্ছে ইউজার। বুঝলাম। ইউজারকে আমরা বাধ্য করতেছি আপনাদের এই ডেটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে আমরা ডেভেলপারদের বাধ্য করতেছি তোমার এই ফাংশন লিখতেই এইটা দিতে হবে। হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এই জিনিসটা করে আমাদের লাভ হচ্ছে কি, আমাদের সম্পূর্ণ প্রোগ্রামে কেউ চাইলেই কিন্তু উল্টাপাল্টা কোড করতে পারবে না। কোড করতে পারবে না। হুম। হুম। তাইলে এগুলো করে কি, অ্যাবস্ট্রাক্ট নামে একটা ফোল্ডার বানায়, দেন এরকম ফাংশন লিখে সবসময় ইমপ্লিমেন্ট করে, বুঝছেন? এগুলোকে আচ্ছা। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে আপনার ইন্টারফেস আর কি। ইন্টারফেস, হ্যাঁ, মানে ইন্টারফেস। একজন আরেকজনের সাথে মিট করা বা ইন্টারঅ্যাক্ট করা, যেটা হ্যাঁ। সো এইখানে হচ্ছে আমি এরকম ইন্টারফেস বানাই রেখে দিলে হবে কি, মনে করেন 10 জন ডেভেলপার কাজ করলো, সবার কোডের কনসিস্টেন্সি একই রকম হবে। মানে জি কোনো জি ডেভেলপার চাইলেই তাদের ইচ্ছা মতো কোড করতে পারবে না। ইচ্ছা মতো কোড কোথায় করতে পারবে? এই যে এইগুলোর ভিতরে করতে পারবে, কিন্তু জি এই ভাই। ফাংশনগুলো লিখতেই হবে। যেমন ব্র্যাক ব্যাংকের জন্য উইথড্র, ডিপোজিট, চেক ব্যালেন্স একরকম হবে, সিটি ব্যাংকের জন্য আলাদা হবে। এগুলো আলাদা হবে ঠিক আছে, কিন্তু এই ফাংশনগুলো থাকতে হবে। বুঝতে পারছি। মানে আমরা ফিচার আপনার বলে দিচ্ছি এই ফিচার থাকতে হবে। এখন এই ফিচার থাকা ফিচার লাগবে, তারপর তুমি যেমন খুশি তেমন বানাও, কিন্তু এই যেমন ফিচার দিতে। তোমার থাকতে হবে। ঠিক থ্যাংক আছে? ইউ ভাই। তো অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ হচ্ছে এটা। সো বুঝছি। আপনাদের আম, এই তো ওপি এতটুকুই। ওপি আর কি আছে? কিছুই তো নাই। ওপি আর কিছু একটা আছে? কথা বলবো ভাই, হ্যাঁ। মানে আজকে কি আর নতুন কোনো বিষয়ে যাবেন? না, আমার নতুন হ্যাঁ, আমি বিষয়ে যাওয়ার ইচ্ছা নেই। মানে আমাদের ক্লাসের টাইম তো এখনো আছে, তাহলে এই দুটো ক্লাসে যা যা হয়েছে টোটালটা নিয়ে আপনি আরেকবার একটু আলোচনা করলে মনে হয় একবারে কি হয়ে যায় মানে। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। এখানে আর কি আছে? ক্লাস মেথড, হুম। প্রপার্টি, অ্যাবস্ট্রাক্ট মেথড, মাই অ্যাবস্ট্রাক্ট মেথড, বেশি অ্যাডভান্স জিনিস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড। না, মোটামুটি সবই কভার হয়েছে। পাইথন, আমি একটু দেখি কোন টপিক বাদ গেছে কিনা। এটা না, কিক ফর কিক্স, ক্লাসেস ফর ডেটা অ্যাবস্ট্রাকশন, এগুলো সবই দেখাইছি। এগুলো দেখাইছি। ইনহেরিটেন্স দেখাইছি। ক্যালকুলেটর, স্ট্যাটিক মেথড মনে হয় দেখাইছি। নতুন দেখাইছিলেন আগের দিন। ডেটা অ্যাবস্ট্রাকশনও দেখাইছি। ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা ঢাকছে। অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে এটাও দেখানো হয়েছে। এই তো সবই দেখানো হয়েছে, বাইরে কিছুই নাই। এইটা হচ্ছে আপনাদের আমার ইউনিভার্সিটিতে একটা কোর্সই আছে, সিএসসি টিপোলন। কোর্সের নামই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সম্পূর্ণ আপনার 3 মাসের কোর্স 2 ক্লাসে শেষ। এই জন্য তো আমাদের একটু কষ্ট হবেই। আপনার হ্যাঁ, এখন তিন আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। যেমন আমাদের কোর্সে হচ্ছে আহ, আপনারা 3 করে যেটা শিখছেন আমরা দুটো ক্লাসে করতেছি, আমাদের তো এখন এই 3 মাসের প্র্যাকটিস করা লাগবে। না, 3 মাসে প্র্যাকটিস করার মতো জিনিস না আসলে ওপি। ইউনিভার্সিটি লেভেলে করে কি, ওরা একটু বেশি ডিপে যায়, কিন্তু আহ, ওইটা হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল। আমরা যেটা করতেছি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরি পড়ানো আর প্র্যাকটিক্যাল করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। প্র্যাকটিক্যাল আপনি কোনো একটা জিনিস করলে
আপনার থিওরিটাও কভার হয়ে যায়। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা রিভিউ দিয়ে যাই তাইলে। আমরা হ্যাঁ। দেখলাম কি অবজেক্টস অ্যান্ড ক্লাস। অবজেক্ট হচ্ছে আমাদের ব্লু প্রিন্টের মতো। আমরা মনে করেন ক্যাপসুল বানাচ্ছি, ক্যাপসুলের নাম মনে করেন স্টুডেন্ট, ক্যাপসুলের ভিতরে ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে ইনিট ফাংশনের ভিতর লিখে দিচ্ছি। আমাদের যখন একটা ক্লাস থেকে আমরা যখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি তখন প্রথম যেই ফাংশনটা আমাদের রান হয় সেটা হচ্ছে ইনিট, এটাকে আমাদের বলা হয় কনস্ট্রাক্টর। এবং আমরা এই ক্লাসের ভিতরে যে প্যারামিটারগুলো পাস করি এগুলো হচ্ছে আমাদের এই যে সেলফের পরে এই প্যারামিটারগুলো, এবং সেলফ ডট স্ল্যাশ এই যে আন্ডারস্কোর দিয়ে আমরা হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল এটা বোঝাচ্ছি, এবং সেলফ ডট নেম দিয়ে আমরা হচ্ছে একটা এরকম প্রাইভেট ভ্যারিয়েবল বানাচ্ছি এবং এর ভ্যালু হবে নেম। সো এইটা হচ্ছে আমাদের রেসিপি আর কি। এই রেসিপি দিয়ে আমরা অনেকগুলা স্টুডেন্ট ক্রিয়েট করছি। তারপর আমাদের স্টুডেন্টের ভিতরে আমরা অনেকগুলো মেথড বা ফাংশন ক্রিয়েট করছি, এবং এই মেথডগুলো কি আমরা এক একটা ইনস্ট্যান্স দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, এইগুলোর ভিতরে আছে লেখা। এরপর আমাদের আছে ক্লাস ভ্যারিয়েবল। ক্লাস ভ্যারিয়েবল হচ্ছে এমন ভ্যারিয়েবল যেটা আমাদের ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরেও রিসেট হয় না, মানে আমাদের রান কিন্তু হয় এইখান থেকে। তো এইগুলো যদি আমাদের কোনোভাবে মডিফাই করি আমরা যত ইনস্ট্যান্স ক্রিয়েট করি এগুলো কোনো সময় চেঞ্জ হবে, মানে কোনো সময় রিসেট হবে না। মানে স্টুডেন্ট কাউন্ট মনে করেন 10টা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করলাম, এখানে 10ই থাকবে, এটা কোনো সময় শূন্য হয়ে যাবে না। এরপর আমরা যদি ক্লাস মেথডের উপর কোনো অপারেশন চালাইতে চাই তখন আমাদের উপরে ক্লাস মেথড ডেকোরেটর দিতে হয়। এটা ডেকোরেটর বলে বা অ্যানোটেশন বলে, পাইথনে বলে ডেকোরেটর, অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলে অ্যানোটেশন। তো এরকম একটা ডেকোরেটর বসায়া ক্লাস মেথড দিয়ে আমরা হচ্ছে সেলফের জায়গায় ক্লাস লিখবো, ক্লাস লিখে আমরা হচ্ছে এই ক্লাস ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস এখান থেকে পাবো ডাইরেক্টলি। আর ক্লাস মেথড ইউজ করার সুবিধা হচ্ছে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট না করি, ডাইরেক্টলি ওই ক্লাসের নাম লিখে যদি ডট দিই তাহলে ডাইরেক্টলি এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবো। স্ট্যাটিক মেথড ও ক্লাস মেথডের মতো, জাস্ট এইখানে হচ্ছে আপনার ক্লাস বা ইনস্ট্যান্সের ভ্যারিয়েবল এগুলোর কোনো অ্যাক্সেস থাকবে না। এগুলো হচ্ছে ইউটিলিটি ফাংশন, মানে আপনার ভিতরে যদি কোনো এক্সট্রা ফাংশনের দরকার হয়, কোনো ক্যালকুলেশনের দরকার হয়, সেগুলো আপনি স্ট্যাটিক মেথডের মাধ্যমে রাখতে পারবেন, এবং এগুলো আপনার হচ্ছে কোনো ইনস্ট্যান্স লাগে না। যেমন গেট সাম নামে আমি একটা স্ট্যাটিক মেথড বানাইছিলাম খুব সম্ভবত আগের দিন। আচ্ছা, এখানে নাই, যাই হোক। সো গেট সামে দুইটা ভ্যারিয়েবল দিলে আমাদের এই দুইটা যোগ করে দিত। সো ডাইরেক্টলি স্টুডেন্ট দিয়ে আমরা এগুলো এই মেথডগুলো অ্যাক্সেস করতে পারতাম। আচ্ছা, তো আমাদের এখানে ক্লাস মেথড গেল, স্ট্যাটিক মেথড গেল, নর্মাল মেথডও গেল, এবং কনস্ট্রাক্টর গেল কীভাবে আমরা ব্লু প্রিন্ট তৈরি করছি স্টুডেন্টের, এবং ক্লাস ভ্যারিয়েবলও গেল। এইখানে অ্যাবস্ট্রাকশনটা কি? অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমরা যে এই যে প্রাইভেট ভ্যারিয়েবল বানায় বা এই যে এই ক্যালকুলেশনগুলো আমরা কিন্তু ঢেকে রাখতেছি ইউজারের কাছ থেকে, আমরা শুধুমাত্র ইউজারকে যতটুকু সেন্ড করতেছি, যেমন এখানে ও এইজটা গেট এইজ মেথডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছে, বাট ও কিন্তু জানতেছে না আমাদের কোডটা কীরকম ভিতরে। এই জিনিসটাকে বলে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমরা ঢেকে রাখতেছি কোডটাকে। আর এনক্যাপসুলেশন কি? আমরা এই ডেটাগুলো নিয়ে একটা ক্যাপসুল বানাইছি স্টুডেন্ট নামের, ডেটাগুলোকে বাইন্ড করে এনক্যাপসুলেট করতেছি, এইটাকে বলে এনক্যাপসুলেশন। ঠিক আছে, এরপর গেলাম আমরা ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি? বাপ মায়ের সম্পত্তি যেমন ছেলে মেয়ে পায়, তেমনি ইনহেরিটেড ক্লাসের সম্পত্তি এর চাইল্ডেরা পায়। চাইল্ড যেই ক্লাসটা ইনহেরিট করবে ওর সকল বৈশিষ্ট্য ও অ্যাক্সেস পাবে কোনো কোড না লিখেই। এখন প্যারেন্ট, যেমন এইখানে এই ইনহেরিটেড প্যারেন্ট ক্লাস আমি যত ক্লাসই দেই না কেন সবগুলোর ক্ষেত্রে আমি এইগুলোর অ্যাক্সেস পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি প্যারেন্ট ক্লাস ইনহেরিট করি তখন এর ইনিট ফাংশনের মধ্যে যদি আমার কোনো প্যারামিটার থাকে ওইগুলো আমাদের পাস করে দিতে হয়। তাইলে হয় কি, এই যে ভ্যালুগুলো সব কিছু আমাদের এক জায়গায় থাকে এবং আমরা এগুলোর উপর আলাদাভাবে অপারেশন করতে পারি। এরপর আরেকটা জিনিস কি,
চাইল্ডের মধ্যে যদি কোনো কমন ফাংশনালিটিস থাকে সেগুলো আমরা কি করি, প্যারেন্টে রেখে দিই। তাইলে হয় কি, আমাদের এক কোড বারবার লিখতে হয় না, আমরা চাইল্ড থেকে ডাইরেক্টলি ওই ফাংশনালিটিসগুলো অ্যাক্সেস করতে পারি। এখন এরকম যদি হয়, প্যারেন্টে আমার কিছু মেথড আছে এবং এগুলো আমাদের নির্দিষ্ট কিছু চাইল্ডের জন্য, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন চাইল্ডের জন্য আমাদের চেঞ্জ করতে হবে, তখন আমরা কী করি, ওভাররাইট করি। ওভাররাইট অ্যানোটেশন দিয়ে, যেমন আমরা এখানে গেট নেমটা চেঞ্জ করে ফেলছি চাইল্ডের জন্য। চাইল্ড 2 এর জন্য আমাদের কি, প্যারেন্টের এটাই কল হবে, কিন্তু চাইল্ড 1 এর জন্য বা চাইল্ডের জন্য আমাদের এইটা কল হবে। ঠিক আছে, ওভাররাইট দিয়ে আমরা হচ্ছে ওভাররাইট করতেছি। তো এই হলো আমাদের ইনহেরিটেন্স মানে আমরা ইনহেরিট করে কিছু বৈশিষ্ট্য আনতেছি প্যারেন্ট ক্লাস থেকে। আরেকটা হচ্ছে পলিমরফিজম মানে হচ্ছে আমাদের যে একই প্যারেন্টের ভিন্ন ভিন্ন চাইল্ডের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, এইটাকে বলে কি, পলিমরফিজম, একই জিনিসের মেনি ফর্ম। এরপর আরেকটা কি দেখলাম আমরা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ক্লাস, মানে হচ্ছে আমরা আগে থেকে একটা ডিজাইন করে কিছু ফিচারের নাম লিখে রেখে দিচ্ছি এবং আমরা আমাদের ডেভেলপারের কোডের উপরে ভ্যালিডেশন করতেছি যে তুমি যদি এই জিনিসটা বানাইতে চাও, একটা ব্যাংক যদি ব্যাংক থেকে যদি কিছু ক্রিয়েট করতে চাও, তাহলে তোমার এই মেথডগুলো লিখতেই হবে। এগুলো না লিখে তুমি ব্যাংকটাকে ইনহেরিট করতে পারবে না। এটা দিয়ে আমরা কি করতেছি, ডেভেলপারকে বাধ্য করতেছি একই রকমের কোড যেন সম্পূর্ণ কোড বেজে সব জায়গায় থাকে, মানে কনসিস্টেন্সিটা থাকে। তাইলে লাভটা কি, আপনার 500টা পাইথন ফাইলও যদি থাকে, 500টা পাইথন ফাইলের ভিতরে আপনার যে যতবার ব্যাংক ইউজ করবে সবারই এই 3টা মেথড ইউজ করতে হবে। এবং এই কারণে কি হচ্ছে, আমাদের কোডের কনসিস্টেন্সি থেকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা মহিন ভাই কিছু বলবেন? না ভাই, কিছু বলবো না। তো এই হচ্ছে আমাদের ওপি মানে এই ক্লাসটা হচ্ছে আগের দিন শেষ হয়ে যেত, যেহেতু আপনারা স্ট্রাগল করছেন এই কারণে আমি আর পুশ করি নাই আগের দিন। জি, ভালো হয়েছে, আমাদের প্রেশার হয়ে যায় তো আগে একদিনে শেষ করে দেওয়া। তো ওপি কি এখন মনে হয় আপনাদের খুব কঠিন? এখনো যে সহজ মনে হচ্ছে তা না, তবে জিনিসগুলো আশা একটু করা যায় প্র্যাকটিস করবেন। আগামী দিন ক্লাসের আগে ইনশাআল্লাহ কঠিনের ভাবটা থাকবে না। প্র্যাকটিসটা কীরকম করবেন, এরকম যেমন এখানে ব্যাংক দিয়ে আমি অনেক ধরনের ব্যাংক বানাচ্ছি, এরকম কিছু একটা বানাতে পারেন। যেমন একটা হসপিটাল দিয়ে আপনি অনেক ধরনের হসপিটাল বানাইতে পারেন। ঠিক আছে, এরকম হচ্ছে ডিজাইন করতে পারেন। আমি এটা দিয়ে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কারণ হচ্ছে আপনাদের অলরেডি কিন্তু 115টা পাইথনের প্রবলেম দিয়ে রাখছি আমি। তো ওইটার ডেডলাইন হচ্ছে আপনাদের সামনের উইক পর্যন্ত মোস্ট প্রবাবলি। তো ওগুলো আপনারা করেন, আর ওপি টুকটাক দেখি, ওটা পরে করা যাবে। তো এই হচ্ছে আমাদের ওপি। আজকের ক্লাস আমি পুশ করব না। এখন হচ্ছে যদি আপনাদের প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে কোর্স রিলেটেড, কোর্সের বাইরে, ক্যারিয়ার নিয়ে, এগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো আজকে একটু ওই আড্ডাই আর কি। তো আপনাদের কোর্সেরা programming with Python. For free. Free courses.
আচ্ছা, এরা এখন আর ফ্রি দেয় না সব জায়গায় ব্যবসা। আগে কি ফ্রি ছিল ভাইয়া এখানে? আমি ফ্রিতে করছিলাম এটা, প্রোগ্রামিং ফর এভরিবডি। তো ফ্রিতে করা যায় কিন্তু আপনার সার্টিফিকেট দেবে না। ফ্রিতে করলে সার্টিফিকেট হবে না এটা? সার্টিফিকেট দেবে না। এরকম কিছু সাইট যদি জানা থাকলে যদি আমাদের দিতেন তাহলে আমরা একটু মানে কিছু এই বিষয় সম্পর্কে আপনার এখানে করতেছিল ওগুলো থেকেও একটু কি নলেজ নেওয়া যেত আর কি। ভাই একটু ওয়েট করেন তো, একটু ওকে ওকে। একটু মিউট করলাম। এগুলো কারো সহ্য হয়? একটু আছে না? কোথায় ও? কোন নিচে? ওর কল দেওয়া কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা একটু দাঁড়ান, আমি নামতেছি। হ্যালো। আচ্ছা। জি ভাইয়া বলেন। এইটা আমি ফ্রিতে করেছিলাম আর কি। আচ্ছা কি কি করছিলাম আমার তো নিজেরও মনে নেই। মানে কিছু সার্টিফিকেটস হচ্ছে আপনাদের নিতে পারলে লাভ আছে। করছিলাম। আপনার এখানে কোর্স গুলা কি সবই পেইড কোর্স করা ভাইয়া? এটা পেইড, ডেটা ক্যাম্প এটাও পেইড ছিল। এই দুইটা হচ্ছে আপনার সে ডেভঅপসের সার্টিফিকেট আর কি, ক্লাউডের। ওগুলো এক্সাম দিয়ে নিতে হয়। তো এগুলা মানে ওয়েবসাইটের লিংক গুলা আমাদেরকে একটু ইসে দিলে। এগুলো এগুলো আপনারা দিতে পারবেন না। এগুলো প্রায় $500 কোর্স। এটা ও বাবা। কোর্স না
পরীক্ষা আর কি, পরীক্ষা প্রফেশনাল পরীক্ষা সার্টিফিকেট। এইখানে অনেকে মনে হয় ডেটাবেসে অ্যাডমিনিস্ট্রেটর আছে আচ্ছা আচ্ছা। আমাদের মধ্যে, তারা জানে এগুলো। মানে আমাদের অ্যাডভান্স লেভেলে গেলে তখন ওই ধরনের কিছু প্রয়োজন হতে পারে। এগুলো ম্যান্ডেটরি না ভাইয়া, আচ্ছা বাংলাদেশে ম্যান্ডেটরি না, বাট আপনারা যদি এডাব্লিউএস এরগুলো নিতে পারেন তাহলে আপনারা ডেভঅপসের দিকে মুভ করতে পারবেন। এই জিনিসটা তো ডেটা সায়েন্সের, এইটা স্কলারশিপ দিছিল আমাকে, এটা ফ্রি। এই তো অনেক সার্টিফিকেট আমি অ্যাডও করিনি। আমি ইসে চাই। নেক্সট ক্লাসে কি আছে, নেক্সট ক্লাসে কি দেখাইতে পারি আপনাদের? HTML CSS সেটা যাওয়া লাগবে। এর আগে ওয়েবসাইট চেঞ্জ করছে কোথায় কোথায়? এই তো ভার্সন কন্ট্রোল, ডেভেলপমেন্টের বেসিক। ওকে, সামনের সপ্তাহে আমরা হচ্ছে HTML CSS এ ঢুকবো। এখন ফ্রন্ট এন্ডের জন্য আমি একটা কথা বলে রাখি, HTML CSS আমি শিখাই দিব এবং আপনাদের প্র্যাকটিসের জন্য দিব, কিন্তু আমাদের জ্যাঙ্গো কিন্তু ফ্রন্ট এন্ড ফোকাসড ফ্রেমওয়ার্ক না, এটা আমি আগেই বলে রাখি। জ্যাঙ্গো ব্যাক এন্ড ফোকাসড। তারপরে HTML CSS শেখা লাগে, কারণ হচ্ছে টেমপ্লেটিং করা যায় জ্যাঙ্গোতে, মানে আপনি ফ্রন্ট এন্ডের কাজ করতে পারবেন কিন্তু আসলে ওইভাবে করা হয় না। আর একটা সুবিধা হচ্ছে HTML CSS করা থাকলে আপনারা রিয়্যাক্ট শিখতে পারবেন নিজেরাই আর কি। আমি দেখি আপনাদের এগুলো হয়ে গেলে রিয়্যাক্টের ভিডিও দিয়ে দেবো। সো রিয়্যাক্ট আপনাদের আহামরি জানতে হবে না, যেহেতু আপনারা ব্যাকএন্ড নিয়ে বেশি কাজ করবেন, বাট রিয়্যাক্টের ধারণা থাকলে সিভিতে অ্যাড করলে সেই সিভি আরও ভারী হবে আর কি। তো এমডি মোস্তাক আহমেদ, আই ওয়ান্ট টু লিভ, হ্যাঁ ভাইয়া রেকর্ডিং দেখেন। এখানে কি রিঅ্যাক্টের মানে আমাদের কি পোস্ট মডিউলে আছে ভাই রিঅ্যাক্টের ক্লাস? না না, রিয়্যাক্টের ক্লাস নাই। রিয়্যাক্টের ক্লাস দিতে হলে আপনাদের আরও 3 মাস শুধু রিয়্যাক্টই লাগবে। তো যেমন এই যে মার্নস্ট্যাক নতুন কোর্স আনছে তারা, এটা মনে হয় 6 মাসের। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার রিয়্যাক্টটা খুব ভালোভাবে শেখানো হয়। আর মার্নস্ট্যাকের সমস্যা হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফোকাসড। দেখেন শুরুই করছে HTML CSS থেকে, দেন টেইলউইন্ড, জাভাস্ক্রিপ্ট, দেন রিয়্যাক্ট, লাস্টে একটু হচ্ছে আপনার এই যে এক্সপ্রেস.js দেখানো হয়। আপনার হচ্ছে এক্সপ্রেস.js দেখানো হয় লাস্টে, এতটুকু হচ্ছে ওদের ব্যাকএন্ড। সো মাইনস্ট্যাকটা হচ্ছে আবার হচ্ছে ফ্রন্ট এন্ড ফোকাস, যদিও এখানে ফুল স্ট্যাক বলা হয় কিন্তু আসলে জিনিসটা ফ্রন্ট এন্ডে। তো অনেকে ক্যারিয়ার শুরু করে মাইনস্ট্যাক দিয়ে, এটা খুবই কমন বাংলাদেশে। ম্যাক্সিমাম আমি দেখি তারা ফ্রন্ট এন্ডেই কাজ করে। HTML CSS তো এখানে করাবেন আপনি, রিঅ্যাক্টের জন্য কি আপনি যদি কিছু রেকমেন্ড করেন যে এই জায়গায় এখান থেকে বিশেষ করে রিয়্যাক্টের জন্য আমি বলবো ইউটিউবে যাবেন, লিখবেন রিয়্যাক্ট JS in one video। প্লে লিস্টে যাবেন না, আমি প্লে লিস্ট প্রেফার করি না। একটা মনে করেন 2 ঘন্টার ভিডিও দেখবেন, এই যে যেমন, ঠিক আছে 2 ঘন্টার ভিডিও এনাফ। রিয়্যাক্ট কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট এর বাইরে কিছু না, আচ্ছা একটু আচ্ছা একটু মানে গোছানো হয় আর কি। এই আপনার প্লে লিস্টে যাওয়ার দরকার নাই, প্লে লিস্টে অনেক টাইম যায়। একটা ভিডিও দেখবেন, একটা ভিডিও দেখার পরে প্রজেক্ট শুরু করে দেবেন। প্রজেক্ট বলতে ছোটোখাটো প্রজেক্ট না, আপনার ইউটিউব কপি করবেন। ইউটিউব কপি বুঝছেন? না এখন ভাই। এই যে ইউটিউব দেখা ইউটিউবটা কপি করবেন ফ্রন্ট এন্ড। আচ্ছা জিনিসটা দেখতে কঠিন মনে হলো, অত কঠিন না। এইখানে এরকম এরকম একটা কার্ড বানাই ওরা কপি পেস্ট মারছে, এখানে একটা কার্ড বানাই কপি পেস্ট, এই যে এইখানে একটা ভ্যালু, এইখানেও আপনার এই একই এলিমেন্ট বারবার ইউজ করছে।
রিয়াক্ট দিয়ে এগুলো হচ্ছে ইজিলি করা যায়, যে একই জিনিস বারবার ইউজ করছে এখানে। আচ্ছা তো এরকম মানে ছোট ছোট ভাগে ভাগ করে কোড কোড করা তারপরে কাজ করা যায় আর কি। তো হ্যাঁ এই তো, তো এটা আমি আগেই বললাম কারণ অনেকের অনেক এক্সপেকটেশন থাকে। ব্যাপারটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপারের হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের আপনার বেশি চাহিদা মানে বেশি, ডিমান্ড বেশি। ডিমান্ড বেশি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষটাকে শিখে প্রথমে। তো আচ্ছা আর ব্যাক এন্ড আপনারা একবার বুঝে গেলে ব্যাক এন্ডটা বর্তমান ফ্রন্ট এন্ড কঠিন ব্যাক এন্ডের চেয়ে আমার কাছে মনে হয়েছে। আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গায় কাজ করি, তো ব্যাক এন্ডটা হচ্ছে আপনি একবার কাজ হয়ে গেলে তখন আর ওইটা তেমন একটা হাত দেওয়া লাগে না, ফ্রন্ট এন্ড বারবার হাত দিতে হয়। ব্যাক এন্ড জিনিসটা হচ্ছে আপনার তো যখন ক্লায়েন্টকে প্রজেক্ট হ্যান্ড ওভার করা হয় জি তখন কোনো বাগ থাকলে ফ্রন্ট এন্ডকেই ফার্স্টে ধরে। কারণ হচ্ছে ব্যাক এন্ডে আপনার কি আছে এটা কিন্তু দেখা যায় না এখানে, ব্যাক এন্ড কিন্তু একদম মানে সিক্রেট জিনিসটা। জি ভাই এগুলো সব কিন্তু ফ্রন্ট এন্ড, ডেটাগুলো আসছে ব্যাক এন্ড থেকে, এই জিনিসগুলো লেখাগুলো আসছে ব্যাক এন্ড থেকে। তো এই তো ব্যাক এন্ডে, আর ব্যাক এন্ডের একটা সুবিধা হচ্ছে আপনি একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক ঠিকভাবে শিখতে পারলে বাকিগুলো তো শিফট করা তুলনামূলক ইজি। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, যেমন জাভা শিখলেন, জাভার জন্য স্প্রিং আছে, সি শার্প শিখলেন, ওইটার জন্য .NET কোর আছে। তো ইজি মোটামুটি, মানে কনসেপ্ট একই সবগুলোর, তেমন একটা ডিফিকাল্ট না। আচ্ছা আপনাদের 115 কোশ্চেন সলভ এটা আসে নাই, এটা আমি ঠিক করে দিই কেন আসে নাই। এখানে তো ঠিকই আছে। প্রিভিউ কি ব্যাপার, এডিট এটা গ্রুপে দিয়ে দেয়, এটা মার্কডাউনে আসতেছে না। আচ্ছা সবাই কি এগুলো প্র্যাকটিস করতেছেন? তো এখনো দেখি নাই, কয়েকজন এটা দেখছিলাম জমা দিছে। এখানে লাস্টের দিকে কিছু কোয়েশ্চেন আছে একটু কঠিন, বাট বাদ বাকি মোটামুটি সহজই আছে। যেমন ম্যাট্রিক্সটা কঠিন আছে, অনেক অনেক কঠিন এটা। নেস্টেড প্রবলেমস, টাপল অপারেশনস, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ভাই রে ভাই। ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা এগুলো সব ম্যাথ করছি, কিন্তু দেখেন প্রোগ্রামিং তো ম্যাথই। হ্যাঁ তো এই আজকে আর ক্লাস আমি বাড়াবো না, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। আপনারা হচ্ছে সময় দেন, শুরু করেন। কে যেন জয়েনের রিকোয়েস্ট দিচ্ছে দেখি, মাহমুদুর রহমান। Okay. ও একটা জিনিস দেখে আসি। ভাই সবাই অ্যাসাইনমেন্ট গুলো একটু টাইম দিবেন জমা। আগামী ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট 3টাই জমা মানে আজকে তো নতুন কোন অ্যাসাইনমেন্ট দিচ্ছে না মনে হয়। না
দিন একই সাথে। আচ্ছা, আমরা Sorry. আগামী দিন ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট সবগুলো জমা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেগুলো আমি দেখবো পরে এক এক করে। আর আমি সলিউশন দিয়ে দেবো আপনাদের। সলিউশন লেখা ছিল, দেখি। সলিউশন আমি প্রাইভেট করে রাখছি যাতে কেউ সলিউশন প্রাইভেট আছে, প্রাইভেটই থাক, আপনি পরে দেখায় মানে একটু একটু করে গিয়ে দিয়ে সলিউশন দিয়ে দিলে আমাদের আর মানে ওটা করার নিজেদেরই থাকবে না। না এখন দিচ্ছিও না আমি। জ্যাঙ্গোতে ঢুকলে আবার মোটামুটি আপনাদের ইজিই লাগবে আমি আশা করি। জ্যাঙ্গো তেমন একটা ডিফিকাল্ট না। ইনশাআল্লাহ। ব্যাকএন্ডটা শুনতে ব্যাকএন্ড অনেক কিছু আবার কিছুই না, সেম জিনিসই। আচ্ছা, আমি আগে অ্যাটেন্ডেন্সটা নেই, তারপর বাকিটা পরে। শামীম আহমেদ আছে? হ্যাঁ, ওকে। আফজালুর রহমান ছিল তো? আফজালুর রহমান নাই। আফজালুর রহমান নাই। জাহিদুল আলম, আসিফ মাহবুব, সুমাইয়া ইসলাম তৃপ্তি নাই। দেন কালিমুল্লাহ, হাফিজুর রহমান, Yes, ভাইয়া। রাসেল ভাই কালকে ছিল, সে আবার অ্যাটেন্ডেন্স দেয় না। আসাদুজ্জামান ছিল। রিফাত আল সাজিদ নাই খুব সম্ভবত। আচ্ছা, সে লিখছে নাকি? না। নাবিলা রহমান সেতু প্রেজেন্ট ভাইয়া। কাজ করতেছে না কেন? হয়তো। দেন সাইদুল ইসলাম নাই। নজির আলী, মোস্তাক আহমেদ, ওকে। শামসুল ইসলাম, আদনান খান, নাই। তারপর হচ্ছে মনিরুল ইসলাম, নজরুল ইসলাম ভাই ছিলেন মনে হয়, বের হয়ে গেছে নাকি? তরিকুল ইসলাম আছে। আচ্ছা, মিস করছি নাকি? হাসিবুর রহমান আছে? নাই। নারায়ণ বণিক আছে। জি জি আছি। আবিদ হাসান, ইয়েস। আচ্ছা। ফরহাদ হোসেন আছে। ভেরোনিকা আছে, এলমা আছে। নাজমুল ইসলাম নাই, ছিল নাকি? মাইনুল ইসলাম মঈন, ইয়েস ভাই আছে। ওকে। রাকিবুল ইসলাম, জি ভাইয়া। আপনারটা অ্যাড করছে না? আচ্ছা। জি ভাইয়া। দেখি কমেন্ট বক্সে কারা দিছিল। 28 দিছি। নজির আলী 22, দেওয়ান কালিমুল্লাহ। ভাই আমারটা দেখেছেন? হ্যালো, দিচ্ছি। মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান দিছিলাম তো মনে হয়, দেখি। মাহমুদুর রহমান, ও আজকে প্রথম জয়েন করছেন? জি স্যার, আমি আসলে জব করি আর কি। এখন আমার কাছে অফিস থেকে কল দিছে, তো এই জন্য কষ্ট করে জয়েন করছি। কল দিছে সবাইকে মনে তো হয়। মার্কিং আমারে করতে বলে নাই, আমি করে রাখছি। যাক, ভালো হয়েছে কল দিছে। ওকে, ভাইয়া কি জব করেন না? মাহমুদুর রহমান। জি ভাই, আসলে আমি জব করি। আর আর এমনিতে হচ্ছে যে আমি ওয়ার্ডপ্রেস একজন মানে ওয়ার্ডপ্রেস একজন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি ওয়েবসাইটে। এখন এটা ইচ্ছা পোষণ করছে যে ক্যান্টনিং আর হচ্ছে ডিজাইন করতে হচ্ছে একটা অ্যাডভান্স লেভেল আর কি। আচ্ছা, বুঝতে তো পারছি। ক্লাসগুলো একটু মানে তো বুঝছি প্রবলেম হয়ে যায়, কিন্তু আপনার ফিউচারে একটা ভবিষ্যৎ আছে, ওই জন্য বেসিক্যালি কোর্সটা করা আর কি ভাইয়া। আপনি হচ্ছে ক্লাসগুলো একটু জয়েন করেন, কারণ এখানে আবার কিছু আছে, আপনার রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমি নিজেও সব কিছু জানি না, কিন্তু যতদূর জানি যে আপনাদের ক্লাস করতে হবে আর কি। অ্যাটেন্ডেন্স সিস্টেম আমার মনে হয় না, আমি যতগুলো বুট ক্যাম্প করছি একটা তো অ্যাটেন্ডেন্স সিস্টেম ছিল না। এখানে আছে, যেহেতু আছে তার মানে রুলসও আছে। তো হ্যাঁ, এই তো। আচ্ছা, কেউ কি মিস গেছেন? মনে হয় না। আর কোর্স রিলেটেড কারো কোনো যদি রেকমেন্ডেশন থাকে? হ্যাঁ, ভাইয়ার আসল নাম কি? বলেন ভাইয়া, মাইক ওপেন করেন। আদনান। ওকে, আচ্ছা। আর ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে, নির্দ্বিধায় বলবেন যে ভাই এইভাবে পড়াইলে ভালো হয়, এগুলো করাইলে ভালো হয়, এগুলো বলতে পারেন আমাকে, সমস্যা নাই কোনো। হুম বা তাহলে কি লিভ নিতে পারি? হুম হুম, লিভ নিয়ে নেন, আজকে আর কিছু নাই। দেখা ওকে হবে। ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসই করে দিলাম।